প্রকৃতি যখন খুব শান্ত থাকে জানবে প্রকৃতিতে ঝড় উঠতে চলেছে, আর সেই ঝড়টা কেউ নয়, সেই ঝড়টা আমি। ইয়েস বন্ধুরা, আই অ্যাম ব্যাক। ইয়েস, নতুন এপিসোড নিয়ে আবার চলে এসেছি চলো তরিতের। এখান থেকে শুরু হবে তোমাদের ইউটিউবে ধামাল, শুরু হবে, বোমা ফাটবে ইউটিউবে পুরো ধ্বংস করে রেখে দেবো একদম, পুরো ইটস মাই চ্যালেঞ্জ ডিস্ট্রয় করে দেবো পুরো একদম। ইটস মাই চ্যালেঞ্জ, শুরু হবে ইউটিউবে নতুন ধামাল, নতুন এপিসোড ইউটিউবে চলো তরিতের, দ্য বেস্ট ভিডিও এভার ইন ইউটিউব, চলো তরিতের ওপর দ্য বেস্ট সিজন এভার। আজকে থেকে যে চলো তরিতের ভিডিও আমরা এখানে স্টার্ট করতে চলেছি, প্রত্যেকটা পার্ট তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। এখানে যে কটা কথা বলবো, যেটুকু পড়াবো একদম অ্যাকিউরেট, তোমাদের সিলেবাস ভিত্তিক পড়াবো। এই চ্যাপ্টারটা অনেক ডিপে গিয়ে পড়ানো যেতে পারে, অনেক গভীরে গিয়ে আলোচনা করা যেতে পারে, এর কোনো লিমিটেশন নেই, এতটা গভীরে যাওয়া যেতে পারে। ক্লাস 12 যদি তোমরা দেখো বা যদি আরও হায়ার লেভেল দেখো, এই চ্যাপ্টারে প্রচুর গভীরে যাওয়া যেতে পারে। কিন্তু আমাদের যে ওয়েটা থাকবে পড়ানোর, সেটা হচ্ছে টোটালি ক্লাস 10 ভিত্তিক, ক্লাস 10-এর ওপর বেস করে পড়াবো, এবং ক্লাস 12-এর বা অন্যান্য যে ক্লাসের কনসেপ্ট যেখানে যতটা লাগবে সেটুকু পড়াবো। এক্সট্রা আলতু ফালতু পড়াবো না, যেগুলো পরীক্ষাতে জীবনে কোনো দিন আসবে না, ওইসব কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। দিস ইজ দ্য মোস্ট ডিমান্ডেড চ্যাপ্টার এভার ইন ইউটিউব। আমি সব থেকে বেশি যদি কোনো চ্যাপ্টারের ডিমান্ড পেয়ে থাকি ইউটিউবে, সেটা হচ্ছে আমাদের চলো তরিত। এবং এই চলো তরিত চ্যাপ্টারটা যতটা দরকার, যেখানে যা দরকার সেইটুকু ভালো করে পড়ানো হবে। এবং তোমাদেরকে আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এইখানের ভিডিও শেষ পর্যন্ত যদি তুমি ঠিকঠাক করে দেখো, প্রতিদিন যদি আমি দেখো, তোমাদেরকে বলে রাখছি, আমাদের একটা করে ভালো ভালো টপিক শেষ হবে, তার উপর নিউমেরিক্যালস করাবো, এবং তার উপর তোমাদেরকে বিভিন্ন রকমের কোয়েশ্চেনের হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্কগুলো যদি করে দেখাও, এবং টোটাল এই চলো তরিতে সিরিজটা যেখান থেকে কমপ্লিট হবে, সেই দিনকে তোমাদের জন্য হবে মক টেস্ট চলো তরিতের ওপর। যদি তোমরা সব কিছু ঠিকঠাকভাবে অ্যাটেন্ড করো, প্রত্যেকটা সেশন যদি অ্যাটেন্ড করো, গ্যারান্টি দিয়ে বলে রাখছি, পরীক্ষার হলে ঝড় তুলে রেখে দেবে, তুফান দেখিয়ে দেবে তোমরা পরীক্ষার হলে। ইটস মাই চ্যালেঞ্জ, কোনো জায়গাতে কোনো একটা কোশ্চেন প্রবলেম থাকবে না যেখানে তোমরা পরীক্ষার হলে গিয়ে করে আসতে পারবে না। ঠিক আছে, একদম শেষ পর্যন্ত ভালো করে দেখবে। অনেকে বলে স্যার আপনার ভিডিওর লেন্থ বড় হয়। হ্যাঁ, আমার ভিডিওর লেন্থ বড় হয়। ভিডিওতে যদি সব কিছু যদি টোটালি ডিসকাশন করতে চাই, ভিডিওর লেন্থ বড় হবেই। এবং যার বেশি তারা আছে স্যার দেখবে না, এখানে পার্ট অনেকগুলো হবে, এখানে কিন্তু ভিডিওর লেন্থও বড় হবে এবং বিরক্তি লেগে যাবে লাস্ট পর্যন্ত, কারণ তোমাদের পার্ট অনেকগুলো পার্টে ভিডিও আসবে, একটা দুটো পার্টে হবে না। এটা যেহেতু তোমাদের জানো চলো তরিত অনেক বড় চ্যাপ্টার, এই চলো তরিত শেষ করতে গিয়ে অনেক পার্ট লাগবে, এটা তোমরা ধরে রাখো। এবং এটা টাইম নিয়ে শেষ করা হবে। সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওর যতগুলো পার্ট হবে সব কটা পার্ট দেখবে, এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত কোথাও স্কিপ না করে একদম ধৈর্য ধরে দেখবে। চলো আজকে স্টার্ট করি চলো তরিত, শুরু করি নতুন ধামাল, ইউটিউবে ফাটিয়ে রেখে দিয়ে একদম পুরো বিস্ফোরণ হয়ে যাক। এখানে দেখে নাও কি স্টার্ট করবো আজকে চলো তরিত দিয়ে। তো ফার্স্ট আজকে যে চলো তরিতের প্রথম যে জিনিসটা আমি তোমাদেরকে বলবো, চলো তরিত, এই চলো তরিতের যে কনসেপ্টটা বা আধান, বা এই যে তোমাদের হচ্ছে ধরো স্থির তরিত, এই যে কনসেপ্টটা প্রথম কোন জায়গা থেকে আসছে দেখো। আজ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে, প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে এক কালো অন্ধকার রাতে, ভয় দেখানোর জন্য কোনো ভূতের গল্প বলছি না, এটা মানে বলছি আর কি, 600 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক থেলস তিনি লক্ষ্য করেন অ্যাম্বারকে, যেটা হচ্ছে অ্যাম্বারটা কি জিনিস, অ্যাম্বার হচ্ছে পাইন গাছের আটা। তো অ্যাম্বারকে যদি পশম দিয়ে ঘষেন, তিনি লক্ষ্য করেন যে অ্যাম্বারকে পশম দিয়ে ঘষার পর তার কাছে যদি আমি ছোট ছোট কোনো কাগজের টুকরো আনি, তো কি হচ্ছে, ওই অ্যাম্বার ওই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। কেন? অ্যাম্বারের মধ্যে কি ভূত ঢুকে গেছে, নাকি অন্য কিছু ওর মধ্যে প্রবেশ করেছে, অন্য কোনো প্রেতাত্মা প্রবেশ করেছে যে ও বেটা অন্য জিনিসকে আকর্ষণ করছে? আচ্ছা, অত দূর অবধি লক্ষ্য করেন। এরপরে সেই বিষয়টা নিয়ে অতটা বেশি তিনি গভীরে যাননি। তো উনি এই কাজটা এখানে শেষ করার পর গিলবার্ট এইটার ওপর আবার পরীক্ষা করেন, এবং তিনি লক্ষ্য করেন যে শুধুমাত্র অ্যাম্বার নয়, আরও অনেক পদার্থ আছে যারা কি করে না, হচ্ছে ঘর্ষণের পর তার মধ্যে এমন কিছু পরিবর্তন আসে যার জন্য সে একটা অন্য বস্তুকে আকর্ষণ করে। তো তার মধ্যে কি এমন পরিবর্তন আসে যার জন্য সে আকর্ষণ করছে? এদের পরীক্ষাগুলো এখন বাদ দিচ্ছি, কারণ এই সমস্ত জিনিস তোমাদের সিলেবাসে নেই, তোমাদের লাগবে না। আমি আর একটা জিনিস তোমাদেরকে বলছি, এখন শীতকাল চলছে, শীতকালে চুলে চিরুনি দিয়ে ছানার পর কোথাও একটা ছোটো ছোটো কাগজের টুকরো রেখে যদি সেই চিরুনিটা ওই কাগজের টুকরোর কাছে ধরো, দেখবে যে কাগজের টুকরোগুলো চিরুনি গায়ে আটকে যাচ্ছে, বা চিরুনি দ্বারা ওই কাগজের টুকরোগুলো আকর্ষিত হচ্ছে। কেন আকর্ষিত হচ্ছে?
চিরুনির মধ্যে ভূত ঢুকেছে, চিরুনির মধ্যে প্রেতাত্মা আছে? না। কেন হচ্ছে? চলো আজকে সেটাই দেখব যে কেন হচ্ছে। প্রথম কথা বলে রাখি, আমরা একটা বস্তুকে যখন অন্য কোনো বস্তু দিয়ে ঘর্ষণ করি তখন কি হয়? যে বস্তুটাকে আমরা অন্য বস্তু দিয়ে ঘষছি বা ঘর্ষণ করছি, ধরো এই দুটো পেন, এদের মধ্যে আমি ঘষছি, হয় এই পেনটা থেকে কিছু পরিমাণ আধান এর মধ্যে যাবে, নয় এর মধ্যে থেকে কিছু আধান এর মধ্যে আসবে। তার ফলে কি হবে? এর মধ্যে যখন আধান আসছে, এটা নর্মালি এর মধ্যে কোনো আধান থাকছে না, এটা অনাহিত থাকছে, ঠিক আছে? যখনই আধান এর মধ্যে আসলো, এটা কি হয়ে গেল? এটা আহিত হয়ে গেল। কথাটা বোঝা গেল? আহিত কথাটার অর্থ হলো এটা তড়িৎগ্রস্ত হলো। আবার এটাকেও যদি আমি যে কোনো মানে ধরো এটাকে আমি যদি কোনো কিছু দিয়ে ঘষি, তাহলে এর মধ্যেও কি আসলো? এর মধ্যেও কোনো না কোনো আধান আসলো, বা এর মধ্যে থেকে কিছু পরিমাণ আধান বেরিয়েও যেতে পারে। তার মানে কি হলো? এটা অনাহিত অবস্থায় ছিল, আধান যদি প্রবেশ করে তাহলেও সেটা আহিত হলো, বা আধান যদি এর মধ্যে থেকে কিছু পরিমাণ বেরিয়েও যায় তাহলেও সেটা কি হলো? আহিত হলো। তার মানে আহিত কথাটার অর্থ হলো যদি কোনো কারণে কোনো পদার্থের মধ্যে আধান প্রবেশ করে বা আধান যদি বেরিয়ে যায় তখন সেই পদার্থটা হয়ে যায় আহিত, বা সেটাকে বলা হয় তড়িৎগ্রস্ত পদার্থ, ঠিক আছে? সেটাই হচ্ছে তোমার আধান। ধরো সোডিয়াম রয়েছে, আমি একটা বোঝার জন্য বলছি, এটা কিন্তু এর সাথে কোনো কনসেপ্ট নেই, জাস্ট খালি একটু বোঝার জন্য চেষ্টা করো। সোডিয়ামের মধ্যে মোট 11টা ইলেকট্রন রয়েছে। যদি কোনো কারণে এখান থেকে একটা ইলেকট্রনে বেরিয়ে যায় তাহলে এর মধ্যে দেখো একটা প্লাস চার্জ পড়ছে এবং এটা আয়নে কনভার্ট হয়ে যাচ্ছে। আবার ক্লোরিনের ক্ষেত্রে কি হবে? যদি একটা ইলেকট্রন এর মধ্যে প্রবেশ করে তাহলে এর মাথায় একটা মাইনাস চার্জ পড়বে এবং এটা একটা কিসে পরিণত হবে? আয়নে পরিণত হবে। কিন্তু আয়ন আর আধান দুটো জিনিস আলাদা, সেই জিনিসটা আমি পরে ডিসকাস করব। আমাদের এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম যে কোনো একটা পদার্থ থেকে যদি কিছু পরিমাণ আধান বেরিয়ে যায় অথবা কিছু পরিমাণ আধান প্রবেশ করে তাহলে কিসে পরিণত হবে? সেটা আহিত হয়ে যাবে। তো আমাদেরকে জানতে হবে আধানটা কি জিনিস, কি এমন জিনিস যার জন্য পদার্থটাকে পুরো পরিবর্তন করে দিচ্ছে এবং এটা কোনো একটা পদার্থকে আকর্ষণ করছে? কি এমন পরিবর্তন হচ্ছে যার জন্য এটা একটা অন্য কোনো পদার্থকে আকর্ষণ করছে? আধানটা অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ চার্জ? হোয়াট ইজ আধান? আধানটা কি জিনিস? চার্জ বা আধান কি জিনিস সেটা আমরা এখন দেখব। দেখো, চার্জ বা আধান হলো কোনো একটা বস্তুর মৌলিক বা ভৌত ধর্ম, যার জন্য দুটো বস্তুর মধ্যে এই যে আকর্ষণ বল বা তড়িৎ যে বলটা, এই বলটা কাজ করছে। কি বললাম বোঝা গেল? তাহলে কি লিখতে হবে? তাহলে লিখতে হবে, আমি এখানে যেটুকু লেখাবো শুধু তোমরা খাতার মধ্যে কিন্তু মনে করে নোট ডাউন করবে। আধান কি? ফার্স্টে প্রথম পয়েন্ট লেখো, আধান হচ্ছে একটা কি? মৌলিক ধর্ম, বা কি বলতে পারি? বা বলতে পারি হচ্ছে ভৌত ধর্ম। মৌলিক ধর্ম বা হচ্ছে ভৌত ধর্ম। এবার এই মৌলিক ধর্ম বা ভৌত ধর্মটা কাদের? মৌলিক ধর্ম বা ভৌত ধর্মটা হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলদের। সাব অ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে? এবার কি সাব অ্যাটমিক পার্টিকেল, কি জিনিস সব আমি বলবো, একটুখানি ধৈর্য ধরে শোনো। সাব অ্যাটমিক পার্টিকেলকে বাংলায় বলা হয় অবপারমাণবিক কণা। অবপারমাণবিক কণা। এই যে মৌলিক ধর্ম বা ভৌত ধর্ম, এটা কাদের মৌলিক বা ভৌত ধর্ম? অবশ্যই হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলদের মৌলিক ধর্ম বা হচ্ছে তোমার ভৌত ধর্ম। তো এটা কি? তাহলে অ্যাকচুয়ালি আধানের যে ডেফিনেশনটা সেটা কি দাঁড়ালো? আধানের যে ডেফিনেশনটা সেটা দাঁড়ালো, আধান হলো এমন এক ভৌত ধর্ম, এমন এক ভৌত ধর্ম যার জন্য কি হবে? কি হবে? যার জন্য তড়িৎ বল ক্রিয়া করবে। তড়িৎ বল ক্রিয়া করে, ঠিক আছে? ঠিক আছে, এক্সাম্পল মনে করো তুমি এখানে একটা ইলেকট্রনকে রেখেছো, তুমি এখানে একটা প্রোটনকে রেখেছো। প্রোটনের চার্জ হয় প্লাস, ইলেকট্রনের চার্জ হয় মাইনাস বা আধান হয় মাইনাস। আমি এইগুলোতে ঢুকছি একটু পরে, আগে তোমাদেরকে একটা বোঝানোর জন্য বলছি। কি হবে? এই প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কি বল কাজ করবে? আকর্ষণ বল কাজ করবে এবং এরা পরস্পরের দিকে কি হবে? আকর্ষিত হবে। তাহলে যে ধর্মের জন্য এদের মধ্যে এই তড়িৎ বলটা কাজ করছে এবং এরা পরস্পরের দিকে আকর্ষিত হচ্ছে, সেই ধর্মটাকে আমরা বলবো হচ্ছে
তড়িৎ আধান বা আধান বলবো। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? তাহলে আধানের এই 3টে পয়েন্ট নিশ্চয়ই সবাই লিখেছো। এবার আধান সম্পর্কে যদি আরও আমি তোমাদেরকে তথ্য দিই, তাহলে আধান বলতে হবে যে আধান হচ্ছে এমন একটা ভৌত ধর্ম যার দ্বারা বোঝা যায় যে কোনো একটা আহিত বস্তুতে কত পরিমাণ তড়িৎ রয়েছে। আমি তোমাদেরকে কি বললাম এইমাত্র, কোনো একটা বস্তুকে যদি অন্য কোনো বস্তু দিয়ে ঘষি, ধরো আমি কি করলাম না হচ্ছে চিরুনি দিয়ে চুল ছানলাম, ছানার পরে ওই চিরুনিটাকে কোনো কাগজের টুকরোর কাছে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর কি দেখবো, কাগজের টুকরোগুলো চিরুনির গায়ে আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে? আমার চুল থেকে কিছু পরিমাণ আধান হয় চিরুনিতে গেছে, বা চিরুনি থেকে কিছু পরিমাণ আধান চুলের মধ্যে এসেছে। তার জন্য কি হয়েছে, ওই চিরুনিটা অ্যাকচুয়ালি আহিত ছিল না, আহিত এখন হয়েছে, ঘর্ষণের ফলে সেটা আহিত হয়েছে, এবং আহিত হওয়ার জন্য এটা কি করছে, অন্য কোনো বস্তুকে কি করছে, আকর্ষণ করছে। অর্থাৎ আধান হলো এমন একটা ভৌত ধর্ম যার দ্বারা বোঝা যায় যে ওই যে পদার্থটা বা ওই যে বস্তুটার মধ্যে কি এসেছে, কি হয়েছে, কত পরিমাণ তড়িৎ আছে বা কত পরিমাণ তড়িৎ সঞ্চিত আছে, সেটা ওইটার দ্বারা বোঝা যায়। ঠিক আছে, আধানের দ্বারা এটা বোঝা যায় যে কোনো বস্তুতে কতটা পরিমাণ তড়িৎ সঞ্চিত আছে সেইটা, অর্থাৎ ওর মধ্যে সেটা কতটা পরিমাণ আহিত হয়েছে সেইটা বোঝা যায় হচ্ছে তোমার আধানের দ্বারা। ঠিক আছে, এবার আমি একটা তোমাদেরকে কথা বলি। আধান হচ্ছে এমন একটা ভৌত ধর্ম, ধরো তুমি কোনো একটা চার্জকে বা কোনো একটা আধানকে তুমি কি করেছো, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে রেখেছো, তাহলে সেটা কি অনুভব করবে, বল অনুভব করবে। তড়িৎ ক্ষেত্রে আধান রাখলে, কোনো আধান রাখলে কি অনুভব করে, সেটি বল অনুভব করে, বোঝা গেল? তাই দেখো আমি কি বললাম, তড়িৎ ক্ষেত্রে কোনো আধান রাখলে সেটা কি অনুভব করে, সেটা একটা বল অনুভব করে। আমি তড়িৎ ক্ষেত্র কি জিনিস সব পড়াবো পরের দিকে, পরে আসবে। আমি যদি কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা আধানকে রাখি, তাহলে সেই আধানটা কি অনুভব করবে, একটা বল অনুভব করবে। তাহলে তড়িৎ আধান জিনিসটা কি? তড়িৎ আধান হচ্ছে একটা মৌলিক ধর্ম বা ভৌত ধর্ম। এই মৌলিক ধর্ম বা ভৌত ধর্মটা কাদের মৌলিক ধর্ম? অবশ্যই হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলদের মৌলিক ধর্ম বা ভৌত ধর্ম। আচ্ছা, এই সাব অ্যাটমিক পার্টিকেল জিনিসটা কি, আমি সেটা পরে বলছি। এটা হচ্ছে একটা মৌলিক ধর্ম বা ভৌত ধর্ম। কাদের মৌলিক ধর্ম বা ভৌত ধর্ম? অবশ্যই হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেলদের বা অবপারমাণবিক কণাদের ভৌত ধর্ম। আর এই আধান এমন একটা ভৌত ধর্ম যার জন্য দুটো, মানে তুমি কি বলবে, দুটো আহিত বস্তুর মধ্যে বা একটা আহিত একটা অনাহিত বস্তুর মধ্যে কি করবে না হচ্ছে তড়িৎ বল ক্রিয়া করে। আধান হলো এমন এক ভৌত ধর্ম যার জন্য কি কাজ করে না হচ্ছে তড়িৎ বল কাজ করে। আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। আর তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো আধানকে রাখো, তাহলে সেই আধানটা কি অনুভব করবে? আধানটা অনুভব করবে হচ্ছে তোমার বল অনুভব করবে। তাহলে আধান সম্পর্কে এত ইনফরমেশন দিলাম, হয়তো তুমি তোমাদের বইতেও এত ইনফরমেশন পাবে না। যত ইনফরমেশন আমি তোমাদেরকে দেবো কোনো বইতে পাবে না। সেই ইনফরমেশনগুলো শুধু নোট ডাউন করো, ভালো করে কনসেপ্টটা বোঝো, খাতার মধ্যে লেখার চেষ্টা করো। ঠিক আছে, তাহলে এত দূর অবধি লেখা হয়েছে। এবার আমি বুঝবো এই যে সাব অ্যাটমিক পার্টিকেল আমি বলছি কথাটা, যে যাদের ভৌত ধর্ম হচ্ছে এই আধানটা কাদের ভৌত ধর্ম? আধানটা হচ্ছে মৌলিক ধর্ম বা ভৌত ধর্ম। কাদের ভৌত ধর্ম? সাব অ্যাটমিক পার্টিকেলদের। তো এই সাব অ্যাটমিক পার্টিকেল জিনিসটা কি একটু চলো দেখে নিই। দেখো, আমরা যদি কোনো বস্তুর কথা বলি, তো সেই বস্তুটা কি দিয়ে তৈরি হয়? সেই বস্তুটা তৈরি হয় কিছু পরিমাণ পদার্থ দিয়ে। তাহলে বস্তুটা তৈরি হয় হচ্ছে কিছু পরিমাণ কি দিয়ে? পদার্থ দিয়ে। আচ্ছা, সেই পদার্থটা কি দিয়ে তৈরি হয় গো? পদার্থটা তৈরি হয় অবশ্যই যৌগ দিয়ে। আর যৌগটা কি দিয়ে তৈরি হয়? যৌগটা তৈরি হয় হচ্ছে তোমার মৌল দিয়ে। আচ্ছা, এই মৌলর ভেতরে যদি আমরা আরও ঢুকি, আমরা পাবো হচ্ছে পরমাণু। আর সেই পরমাণুর মধ্যে আমরা পাবো, তার নিউক্লিয়াসের মধ্যে যদি আমরা যাই, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যদি আমরা যাই, তো সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা পাবো কি না হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক কী পাবো? পার্টিকেল পাবো। বলো, এটা বুঝতে পেরেছো? ভালো করে বোঝো। সাব অ্যাটমিক পার্টিকেল, যেটাকে বাংলায় বলা হয় অবপারমাণবিক কণা। ঠিক আছে,
আমরা যদি কোনো বস্তুরটা কী দিয়ে তৈরি হয় আমরা সবাই জানি পদার্থ কিছু পরিমাণ, আর পদার্থগুলো কী দিয়ে তৈরি হয়? যৌগ। যৌগর ভেতরে যদি আমরা আরও যাই পাবো মৌল, মৌলর ভেতরে যদি আরও যাওয়ার চেষ্টা করি পরে পাবো পরমাণু, এবং সেই পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে তোমার সাব অ্যাটমিক পার্টিকেল, যেটাকে বলা হয় হচ্ছে তোমার অবপারমাণবিক কণা। তো এই সাব অ্যাটমিক পার্টিকেল জিনিসটা কি? সাব অ্যাটমিক পার্টিকেল বলতে বোঝায় হচ্ছে পেন। পেন মানে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। ঠিক আছে, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। আমি যদি কাউকে আধান বলি না, আমি যদি কাউকে আধান বা চার্জ বলি, লোকে ভাবে আমি ইলেকট্রনের কথা বললাম, নালে ভাবে প্রোটনের কথা বললাম। ভুল কনসেপ্ট। আধান মানে কিন্তু কোনো প্রোটন বা ইলেকট্রন নয়। প্রোটন আর ইলেকট্রন হচ্ছে শুধুমাত্র কণা, এবং প্রোটনের মধ্যে প্রোটনের যেটা ভৌত ধর্ম, প্রোটনের যেটা ভৌত ধর্ম বা ইলেকট্রনের যেটা ভৌত ধর্ম সেটা হচ্ছে তোমার আধান। মানে প্রোটনের ভৌত ধর্ম কি? প্রোটনের ভৌত ধর্ম হচ্ছে প্রোটন হবে প্লাস চার্জের, প্লাস ভিই অর্থাৎ পজিটিভ চার্জের। ইলেকট্রনের যেটা ভৌত ধর্ম, ইলেকট্রন হবে মাইনাস ভিই অর্থাৎ নেগেটিভ চার্জের। ঠিক আছে, আমি নিউট্রালটা এখন বাদ দিচ্ছি, এটা কোনো কাজে লাগবে না, নিউট্রালটা নিউট্রাল হয়। ঠিক আছে, মানে জিরো হয়। তাহলে প্রোটনের যেটা ভৌত ধর্ম সেটা হচ্ছে পজিটিভ, মানে পজিটিভ হওয়াটাই হলো প্রোটনের কি ধর্ম না হচ্ছে ভৌত ধর্ম। নেগেটিভ হওয়াটা হলো কার ধর্ম? অবশ্যই হচ্ছে ইলেকট্রনের ভৌত ধর্ম। তাহলে ভৌত ধর্ম হচ্ছে আধানটা কিছুই না, আধান হচ্ছে এই যে অবপারমাণবিক কণাগুলো বললাম, এই যে সাব অ্যাটমিক পার্টিকেল বললাম, যেগুলো কোনগুলো হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল? সাব অ্যাটমিক পার্টিকেল হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। তো এই প্রোটন, ইলেকট্রন হচ্ছে সাব অ্যাটমিক পার্টিকেল, এদের কি ভৌত ধর্ম আছে? সেইটাই হচ্ছে তোমার আধান। আধান কি বস্তুর হয়? না। পদার্থের আধান হয়? না। যৌগের আধান হয়? না। আধান কাদের হয়? আধান হয় সাব অ্যাটমিক পার্টিকেল, বা যেটাকে বলা হচ্ছে অবপারমাণবিক কণা। এই অবপারমাণবিক কণাদের কি হয়? আধান হয়। এবং এই যে প্রোটনের কথা আমি বলছি, ধরো এই যে আমি প্রোটন আমি বলছি, তো প্রোটনের চার্জ কি? প্লাস। তো প্রোটনের যে চার্জটা প্লাস, এই প্রোটন যে পজিটিভ, এই পজিটিভ হওয়াটাই হচ্ছে ওর কী ধর্ম? ভৌত ধর্ম। আর সেই ভৌত ধর্মটাই কি অ্যাকচুয়ালি আগে যেটা পড়েছিলাম আধান। ঠিক আছে, এই যে ইলেকট্রন যে নেগেটিভ, ইলেকট্রন যে নেগেটিভ আমরা বলছি, তো ইলেকট্রন নেগেটিভ, তো ইলেকট্রনের যে ধর্ম, যে এ যে ঋণাত্মক, এই ধর্মটাই হচ্ছে ইলেকট্রনের আধান। বোঝা গেল জিনিসটা? আইডিয়া ক্লিয়ার? তাহলে প্রোটন আর ইলেকট্রন এমনি নর্মালি হচ্ছে শুধুমাত্র কণা, ওর মধ্যে কি ভৌত ধর্ম রয়েছে? প্রোটনের মধ্যে কি ভৌত ধর্ম রয়েছে? এটা হচ্ছে পজিটিভ। ইলেকট্রনের মধ্যে কি ভৌত ধর্ম রয়েছে? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ওর ভৌত ধর্ম। ঠিক আছে, আর এই ভৌত ধর্মটাইকে আমরা কি বলে থাকি? আমরা বলে থাকি হচ্ছে আধান। আর এই আধানটার জন্য কি হয়? আধানের জন্য আমরা বুঝতে পারি কোনো একটা আহিত বস্তুর মধ্যে কি পরিমাণ তড়িৎ বা কি পরিমাণ আধান মানে আর কি সঞ্চিত আছে সেটা আমরা বুঝতে পারি। বোঝা গেল? এবং আর একটা জিনিস আমি কি বললাম, আধানের দ্বারা আমরা বুঝতে পারি যে দুটো পদার্থের মধ্যে কি পরিমাণ তড়িৎ বল ক্রিয়া করছে। যে ভৌত ধর্মের জন্য কোনো দুটি বস্তু বা দুটো আহিত বস্তুর মধ্যে যে তড়িৎ বল ক্রিয়া করছে, সেটা যে ভৌত ধর্মের জন্য বোঝা যায় সেটা হচ্ছে তোমার কি না হচ্ছে আধানের জন্য বোঝা যায়। ঠিক আছে, ধরো প্রোটনের আধান হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের আধান হচ্ছে নেগেটিভ। এবার এদের মধ্যে কি বল কাজ করবে? অবশ্যই আকর্ষণ বল কাজ করবে। তো আকর্ষণ বলটা কেন কাজ করছে? এর মধ্যে নিশ্চয়ই কিছু একটা রয়েছে যার জন্য আকর্ষণ বল কাজ করছে। আচ্ছা, আমি যদি এখানে যদি প্রোটন লিখি, এখানে যদি আমি ইলেকট্রন লিখি, এদের মধ্যে কি কাজ করবে? এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। আচ্ছা, এদের মধ্যে আকর্ষণ বলটা কেন কাজ করছে? কারণ এদের মধ্যে কিছু তো এমন একটা আছে যার জন্য এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে। কি আছে প্রোটনের মধ্যে? প্রোটনের মধ্যে পজিটিভ আধান আছে। ইলেকট্রনের মধ্যে কি আছে? নেগেটিভ আধান আছে। তো এই পজিটিভ আধান আর এই নেগেটিভ আধানের জন্য, যেহেতু এরা বিপরীতধর্মী আধান, এর জন্য এরা পরস্পরকে টানছে। অর্থাৎ এদের মধ্যে কি বল কাজ করছে? এখন কি বল কাজ করছে? এদের মধ্যে তড়িৎ বল কাজ করছে। আধান হলো কোনো পদার্থের বা কোনো হচ্ছে তোমার আহিত কোনো বস্তুর এমন একটা ভৌত ধর্ম যার জন্য তাদের মধ্যে কি কাজ করে না হচ্ছে তড়িৎ বল কাজ করে। ঠিক আছে, তাহলে পদার্থের যে ধর্মের জন্য তাদের মধ্যে তড়িৎ বল কাজ করছে সেটাকে আমরা বলে থাকি কি? আধান বলে থাকি। ক্লিয়ার কনসেপ্ট? এতদূর পর্যন্ত আমি বুঝিয়েছি, যা যা বলার বলে দিয়েছি। আগে যে 5-6খানা পয়েন্ট লেখালাম স্টার মেরে মেরে, ওটা নিশ্চয়ই খাতায় নোট করেছো। এই জিনিসটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আধানের কনসেপ্ট পুরো ক্লিয়ার। এবার আমি ঢুকবো হচ্ছে আধানের একক কি আছে, আধানের মাত্রা কি আছে, আধান কি ধরনের রাশি,
এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। তো আধানের যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে আধান কি রাশি, আধান স্কেলার রাশি না ভেক্টর রাশি, উত্তর লিখবে স্কেলার রাশি। লিখে নয় পয়েন্টগুলো লেখো, পরীক্ষার জন্য এমসিকিউ হিসাবে আসতে পারে। তো আধান হচ্ছে অবশ্যই কি রাশি না হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, কেন স্কেলার রাশি ভাই? কারণ তুমি একটা কথা বলো, ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি মানে কি যার কেবল মান আছে কিন্তু কোনো দিক নেই, কোনো হচ্ছে অভিমুখ নেই, তাকে আমরা বলে থাকি স্কেলার রাশি। আর যার মধ্যে মান আর অভিমুখ দুটোই আছে তাকে আমরা বলে থাকি ভেক্টর রাশি। আধানের কি আছে? কেবলমাত্র মান আছে। আধানের কি কোনো দিক আছে? আমরা কি এটা বলি উত্তর দিকে আধান, দক্ষিণ দিকে আধান, পশ্চিম দিকে আধান, এরম বলি না। তাহলে আধানের কোনো দিক নেই, তার জন্য আধান কি রাশি? স্কেলার রাশি। ঠিক আছে, বোঝা গেল? যারই একক নিয়ে মেজারমেন্ট করি না কেন, আমরা যে কোনো রাশির একক নিয়ে মেজারমেন্ট করি না কেন, আমরা জানি এটা যে প্রত্যেকটা রাশির দুটো একক হয়। দুটো একক হয়। কি দুটো একক হয়? একটা হয় এসআই একক, আর একটা কি একক হয়? আর একটা একক হয় হচ্ছে তোমার সিজিএস একক। বোঝা গেল? একটা হয় এসআই একক, একটা হয় সিজিএস একক। তো ঘটনাটা হচ্ছে আধানেরও তাহলে নিশ্চয়ই দুটো একক থাকবে, একটা এসআই একক, একটা সিজিএস একক। তো আধানের এসআই এককটা কি? আধানের এসআই এককটা হচ্ছে কুলম্ব, কয়সু ল ময় বয়, কুলম্ব, যাকে লেখা হয় হচ্ছে সি দিয়ে, কুলম্ব। আধানের সিজিএস একক কি? আধানের সিজিএস একক যেটা হচ্ছে সেটা হচ্ছে লিখতে হবে স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, স্ট্যাট কুলম্ব। জাস্ট কুলম্বের আগে আমরা এই স্ট্যাট কথাটাকে যোগ করে দেবো। বোঝা গেল জিনিসটা? আমরা কুলম্বের আগে কি যোগ করে দেবো? এই স্ট্যাট কথাটাকে যোগ করে দেবো, সেটাই হয়ে যাবে আমাদের স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, অথবা এটাকে আর একটা জিনিস বলা হয় বা ইএসইউ আধান। ঠিক আছে, কি বললাম? ইএসইউ আধান। ইএসইউ আধান মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট আধান। বোঝা গেল? তাহলে আধানের সিজিএস একক বলতে আমরা দুটো জিনিসকে বুঝতে পারি, একটা বুঝতে পারি স্ট্যাট কুলম্ব, বা আমরা বুঝতে পারি ইএসইউ আধান। আইডিয়া ক্লিয়ার? তাহলে আধানের এসআই একক বললে লিখতে হবে কুলম্ব, আধানের সিজিএস একক বললে আমরা কি লিখবো? স্ট্যাট কুলম্ব, বা বুঝবো হচ্ছে ইএসইউ আধান। এবার শোনো, 1 কুলম্ব আধান মানে হচ্ছে 3 × 10⁹ ইএসইউ আধান, বা আমরা এটাকে বলতে পারি স্ট্যাট কুলম্ব। স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, আমি এটা মুছছি। দেখো, 1 কুলম্ব আধান মানে আমরা বলতে পারি এইটা 3 × 10⁹ ইএসইউ আধান, বা বলা হচ্ছে স্ট্যাট কুলম্ব। আমি এটার প্রুফ করে দেখাবো তোমাদেরকে যে কেন 1 কুলম্ব আধান ইকুয়াল টু আমরা বলতে পারি 3 × 10⁹ ইএসইউ আধান, বা বলা হয় স্ট্যাট কুলম্ব। এটা কেন বলা হয় এটা আমি প্রুফ করব। ঠিক আছে, এখন না, পরের দিকে করব। বোঝা গেল জিনিসটা? এখন আমি অনেক কিছুই বলছি, এখন করব না, পরে করব। মনে থাকলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। চ্যাপ্টার অনেক বড় চ্যাপ্টার, অনেক ডিটেলসে গিয়ে আলোচনা করা যেতে পারে, কোনো শেষ নেই। যত ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার কোনো শেষ নেই। চেষ্টা করব বেশিরভাগ জিনিসটাই তোমাদেরকে করিয়ে দেওয়ার। তাহলে 1 কুলম্ব আধান মানে কি বুঝলাম? 3 × 10⁹ ইএসইউ আধান। তাহলে আমি এটার রাশি লিখে নিয়েছি, এর আমি একক লিখে নিয়েছি। ঠিক আছে, এর আমি একটা ইকুয়েশন লিখে নিয়েছি যে 1 কুলম্ব সমান 3 × 10⁹ ইএসইউ। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনে দেয়, এমসিকিউতে বা তোমার হচ্ছে শূন্যস্থান পূরণে কিন্তু দেয়। ঠিক আছে, যে দিয়ে দেবে 1 কুলম্ব ইকুয়াল টু ড্যাশ ইএসইউ আধান বা স্ট্যাট কুলম্ব। কি লিখতে হবে? 3 × 10⁹ ইএসইউ আধান, বা হচ্ছে তোমাদেরকে কি বলবো? স্ট্যাট কুলম্ব। বোঝা গেল? 3টে পয়েন্ট এখানে আরও অ্যাড করলাম। আধানের মধ্যে তোমরা আরও লেখো আধানের যেটা মাত্রা সেটা হচ্ছে আইটি। ঠিক আছে, আধানের মাত্রা কি? আইটি, তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু হচ্ছে সময়, আইটি। এবার কেন এটা হয় আইটি, এটাও আমি বলবো, তড়িৎ প্রবাহ মাত্রা পড়ানোর সময় বলবো। ঠিক আছে, এখন না, জাস্ট এখন যা যা লেখাচ্ছি শুধু লিখে যাও। তড়িৎ প্রবাহ মাত্রা জাস্ট যদি তোমাকে বলে আধানের মাত্রা কি, লিখতে হবে আইটি। বোঝা গেল জিনিসটা? কেন লিখতে হবে, কী জন্য লিখতে হবে, সব বলা হবে শেষের দিকে। ঠিক আছে, এবার আমি তো এখানে পড়লাম আধানের এতগুলো জিনিস। এবার যদি তোমাকে কেউ বলে যে আধান ক প্রকার, তুমি বলবে 2 প্রকার, একটা হচ্ছে পজিটিভ আধান আর একটা হচ্ছে নেগেটিভ আধান। তো কথাটা হচ্ছে এই যে আধান হচ্ছে পজিটিভ আর আধান হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, তো এই পজিটিভ আধান আর নেগেটিভ আধান এটা ফার্স্ট আবিষ্কার কে করেছিলেন? উত্তর হচ্ছে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ঠিক আছে, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ফার্স্ট আবিষ্কার করেছিলেন যে আধান হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পজিটিভ আধান, একটা হচ্ছে কি নেগেটিভ আধান। এটা ফার্স্টকে আবিষ্কার করেছিল বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। ঠিক আছে, তাহলে নামটা লিখে নেবে, যে বিজ্ঞানী ফার্স্ট আবিষ্কার করেছিলেন তার নাম কি হবে? বেঞ্জামিন
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বোঝা গেল? তাহলে আধান ইনি ফার্স্ট আবিষ্কার করেছিলেন যে আধান হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ আধান আর একটা হচ্ছে নেগেটিভ আধান, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এটা নিয়ে একটা পরীক্ষা আছে, পরীক্ষাটা তোমাদের ক্লাসের জিনিস নয়, ক্লাস 12-এর জিনিস। পরীক্ষাটা যদি আমি তোমাদেরকে দেখাতে পারতাম আমি খুব খুশি হতাম তোমাদের থেকেও। চেষ্টা করব যে চলতরিতের পার্ট যখন টোটালি শেষ হবে তখন যদি তোমরা ডিমান্ড করো যে আধান কি করে একটা আধান পজিটিভ হচ্ছে, কি করে একটা আধান নেগেটিভ হচ্ছে, এটা নিয়ে একটা পরীক্ষা আছে, ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে, তোমাদের নেই। আর তোমাদের জানলেও কোনো কাজে লাগবে না, না জানলেও কোনো কাজে লাগবে না, কারণ এটা তোমাদের আসবেই না জীবনে। আমি এত ইনফরমেশান দিচ্ছি, এগুলোর মধ্যেও মানে তোমাদের বইতে পাবে না দেখবে এত ইনফরমেশান, ঠিক আছে? সেগুলো হয়তো তোমাদের আসবে না, কিন্তু অনেক বেশি ইনফরমেশান আমি তোমাদেরকে দিচ্ছি, তো এটা কিন্তু তোমাদের লাগবে না, ঠিক আছে? তাও যদি তোমরা চাও, যদি চলতরিৎ যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, তোমাদের যা যা সিলেবাসে রয়েছে সব কিছু যখন কমপ্লিট হবে, তোমরা চাইলে তখন আমি চেষ্টা করবো একটা ভিডিও বানানোর এই পরীক্ষাটা। তাহলে আধান সম্পর্কে এত ইনফরমেশন আমি তোমাদেরকে দিলাম, আশা করি খাতার মধ্যে নোট ডাউন করেছো। ফ্রিজের মধ্যে যারা খাতা ঢুকিয়ে রেখেছো বার করো, বার করো, বার করো, ফার্স্ট ফ্রিজের থেকে খাতা বার করো, ঠিক আছে? আলমারিতে যারা খাতা ঢুকিয়ে রেখেছো বার করো। পড়াশোনা করতে হবে এখানে এবং প্রত্যেকটা জিনিস নোট ডাউন করতে হবে এবং খাতার মধ্যে ভালো করে লিখে ভালো করে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তাহলে এত দূর অবধি আমরা বুঝতে পেরেছি জিনিসটা, আইডিয়া আমাদের ক্লিয়ার। যেটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ। এই যে আমরা তড়িৎ জিনিসটা পড়ছি, সেই তড়িৎটাকে মোট ক ভাগে ভাগ করা হয়? প্রথম কথা হচ্ছে দুভাগে, দুটো বেসিক ভাগ, দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্থির তড়িৎ, একটা হচ্ছে চলতড়িৎ। এর মধ্যে আমরা কোনটা নিয়ে আলোচনা করব বা কোনটা আমাদের পড়ার বিষয়, সেটা হচ্ছে আমাদের চলতড়িৎটা হচ্ছে পড়ার বিষয়। এই জিনিসটা আমরা নিচু ক্লাসে জেনে এসেছি, স্থির তড়িৎ। চলতড়িৎটা আমরা এখানে এই ক্লাস 10-এর সিলেবাসে আমাদের চলতড়িৎ রয়েছে, আমরা পড়বো হচ্ছে এই জিনিসটাকে নিয়ে। এই জিনিসটা আমাদের নেই, এটা আমরা বাদ দেবো। এবার স্থির তড়িৎ জিনিসটা কি? ধরো কোনো বস্তু বা কোনো পদার্থের মধ্যে কিছু পরিমাণ আধান সঞ্চিত আছে, কিন্তু সেই আধান এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে না। একটা শুধু কোনো পদার্থের মধ্যে, কোনো একটা আহিত কোনো পদার্থের মধ্যে যদি কিছু পরিমাণ আধান সঞ্চিত থাকে, তাহলে সেই আধানটা যদি এক স্থান থেকে অন্য স্থানে না যায়, চলাচল না করতে পারে, তাহলে কি বলি? স্থির তড়িৎ বলি। তার মানে ওর মধ্যে কি সঞ্চিত আছে? স্থির তড়িৎ সঞ্চিত আছে, সেটাকে আমরা বলি স্থির তড়িৎ। অর্থাৎ আধান যখন এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে না, তখন সেটাকে আমরা বলবো স্থির তড়িৎ। আর আধান যখন এক স্থান থেকে অন্য স্থানে যাবে, যেটা পরিবাহীর মধ্যে দিয়ে যায়, ঠিক আছে, সেটাকে আমরা বলি হচ্ছে চলতড়িৎ। আর এই পরিবাহীর মধ্যে দিয়ে আধান এক স্থান থেকে অন্য স্থানে যায় বলেই আজকে আমাদের এই লাইট জ্বলছে, পাখা চলছে, বা অন্যান্য যে জিনিস তোমরা বাড়িতে ইলেকট্রনিক্সের ইনস্ট্রুমেন্ট ইউজ করো, সেই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে কী প্রবাহিত হচ্ছে? অবশ্যই চলতড়িৎ প্রবাহিত হচ্ছে। যে বর্তনীর মধ্যে দিয়ে কি হচ্ছে? মুক্ত ইলেকট্রনগুলো বা আধানগুলো আর কি হচ্ছে না? প্রবাহিত হচ্ছে। যার ফলে কি হচ্ছে? তোমার একটা কোনো বর্তনীতে যখনই কোনো তোমার এই আধান প্রবাহিত হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলে থাকি? সেটা হচ্ছে চলতড়িৎ। কি বললাম? বোঝা গেল? তাহলে চলতড়িৎ কোন জিনিসটা হবে? যখন কোনো আধান কোনো বর্তনীর মধ্যে দিয়ে যাবে, তখন কি হচ্ছে? এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারছে আধানগুলো। আধান কি করছে? নামটা ফোকাস করো, চলতড়িৎ, অর্থাৎ আধান চলছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে। যদি এটা হয় তখন সেটাকে আমরা কি বলবো? চলতড়িৎ বলবো, ঠিক আছে? এবার মুক্ত ইলেকট্রন কিভাবে চলাচল করে, কিভাবে যায়, এইসব জিনিস তোমাদের এখন নেই সিলেবাসে। বেকার আলোচনা করে টাইম নষ্ট করে লাভ নেই। যেটুকু তোমাদের সিলেবাসে আছে, যেটুকু তোমাদের দরকার, যেটা তুমি মানে টোটালি হচ্ছে, যেটা তোমরা মানে জানতে হবে এবং যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, যেখান থেকে কোশ্চেন হবে, আমরা সেই জায়গাগুলোতে ফোকাস করব, ঠিক আছে? যে জায়গাগুলো তোমাদের সিলেবাসে নেই, সেই জায়গাগুলো আমাদের ফোকাস করার এখন দরকার নেই, ঠিক আছে? যখন তোমরা যদি আরও ইন্টারেস্ট গ্রো করে, তাহলে আমি বলবো যে ক্লাস 12-এর যদি কোনো ফিজিক্সের বই থাকে, সেই জায়গাগুলো ভালো করে পড়ে আরও বোঝার চেষ্টা করো। এতটা ডিটেলসে গেছি, এর বেশি ডিটেলস লাগবে না। আমি অনেক ডিটেলসে তোমাদের অলরেডি গেছি। এই লেভেলের কোশ্চেন আমি এত কিছু পড়িয়েছি, তোমাদের ফার্স্ট বইয়ের যে কোনো পেজ খুলে দেখো চলতড়িতে, এত কিছু নেই তোমাদের বইতে, ঠিক আছে? এত কিছু লাগবে না, তোমাদের সিলেবাসেই নেই। তাও আমি তোমাদের ডিটেলসে গিয়ে পড়াচ্ছি। স্থির তড়িৎ আর চলতড়িতের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পেরেছো? যখন আধান কোনো বস্তুর মধ্যে সঞ্চিত আছে, আধান এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে না, ঠিক আছে, সেটা হচ্ছে স্থির তড়িৎ, মানে আধান এক জায়গায় স্থির রয়েছে। আর চলতড়িৎ মানে কি? আধানগুলো চলাচল করছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে কি করছে? যেতে পারছে। সেটা কি হবে? আমাদের চলতড়িৎ হবে। ক্লিয়ার? আইডিয়া ক্লিয়ার? চলো এবার আমাদের এইসব জিনিস নিয়ে বুঝে এখন লাভ নেই। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কুলম্বের সূত্র। কি দরকার? আমাদের দরকার হচ্ছে কুলম্বের সূত্র, ঠিক আছে? দেখো, কুলম্বের সূত্র বোঝার জন্য আমাদেরকে সবার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে দুটো চুম্বক বোঝাবো। যদি দুটো চুম্বকের কনসেপ্ট যদি তোমরা ক্লিয়ার রাখতে পারো, তাহলে কুলম্বের সূত্র একদম তোমাদের কাছে জল ভাত বলে মনে হবে।
ঠিক আছে। যদিও চুম্বকের সাথে সেরকমভাবে কোনো রিলেশন নেই, কিন্তু জাস্ট এই কনসেপ্টটা যদি কারোর মাথার মধ্যে বসে যায়, সেই কুলম্বের সূত্রের কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। মনে করো এই লাল পেনটা আমার হাতে যেটা রয়েছে এটা একটা চুম্বক, আর এই যে কালো পেনটা এটা একটা চুম্বক। আচ্ছা একটা কথা বলো তো, চুম্বক দুটো যদি এই কাছাকাছিতে রাখি তাহলে এদের আকর্ষণ বলটা যা হবে, আমাকে বলো এখানে মনে করো এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক, এই আকর্ষণ বলটা আমি এদের কাছাকাছি রেখেছি, এদের মধ্যে আকর্ষণ বল এই মুমেন্টে যা হবে, আমি যদি চুম্বক দুটোকে দূরত্ব আরও বাড়িয়ে দিই, এত দূরে নিয়ে চলে গেছি, তাহলে এখন বলো এদের মধ্যে আকর্ষণ বল বেশি হবে নাকি কম হবে, নাকি যখন এরকম কাছাকাছি ছিল সেই অবস্থাতে এদের মধ্যে আকর্ষণ বল বেশি ছিল, কোনটা? আমি যদি কাছাকাছি চুম্বকগুলোকে রাখি তাহলে এখন আকর্ষণ বল বা বিকর্ষণ বল এখন আকর্ষণ বলটা বেশি, নাকি যখন চুম্বক দুটোকে দূরে সরিয়ে দেবো তখন এদের মধ্যে আকর্ষণ বল বেশি? একটা ক্লাস 1-2 এর বাচ্চা ছেলে যারা চুম্বক হাতে নিয়েছে, সেই একটা বাচ্চা ছেলে তাদের হাতে চুম্বক ধরিয়ে বলে দাও, তারাও এটা বলবে যদি চুম্বক দুটোকে কাছাকাছি রাখি স্যার তাহলে চুম্বক দুটোর মধ্যে আকর্ষণ বল বেশি কাজ করবে, আর চুম্বক দুটোকে যখনই আমরা দূরে সরিয়ে দেবো ওদের মধ্যে আকর্ষণ বলটা কমে যাবে। অর্থাৎ কি বুঝলাম, আকর্ষণ বা বিকর্ষণ যে বলটা সেটা এদের দূরত্বের সাথে কি হচ্ছে, ব্যস্তানুপাতিক হচ্ছে। এবার কোশ্চেন হচ্ছে কেন হচ্ছে? আমি যখনই কাছাকাছি আনছি মানে দূরত্বটাকে কমাচ্ছি, আকর্ষণ বল কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, আর দূরত্ব যখনই ওদের মধ্যে বাড়াচ্ছি আকর্ষণ বল কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কি বুঝলাম, যেটা আকর্ষণ বল সেটা কিসের ওপর ডিপেন্ড করছে, এদের মধ্যবর্তী দূরত্বের ওপর, কিন্তু দূরত্বের সাথে কিভাবে রয়েছে, এরা ব্যস্তানুপাতে রয়েছে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার। সেকেন্ড জিনিস বোঝো, মনে করো এটা একটা চুম্বক, এটা একটা চুম্বক, এবার এই দুটো চুম্বক এরকম সাইজের, ঠিক আছে, এবং এটা মিডিয়াম একটা পাওয়ারফুল একটা চুম্বক। ঠিক আছে, আমি যদি এইটার জায়গাতে আরও পাওয়ারফুল চুম্বক ইউজ করি, কালো পেনটার জায়গাতে আরও পাওয়ারফুল চুম্বক আনলাম, এবং এই চুম্বকটার জায়গাতে আমি আরও পাওয়ারফুল চুম্বক আনলাম, তাহলে পাওয়ারফুল চুম্বক যদি আমি আরও আনি তাহলে তখন এদের মধ্যে আকর্ষণ বলটা বাড়বে নাকি কমবে? উত্তর হচ্ছে অবশ্যই বাড়বে। আমি যত চুম্বক দুটোর পাওয়ার বাড়াবো, এই চুম্বক দুটোর পাওয়ার যত বাড়াবো এদের মধ্যে আকর্ষণ বলটা কী হবে, আরও বাড়বে। অর্থাৎ আমি যদি এদের মানটা, এদের যে পাওয়ারফুল যে এদের যে মানটা সেটা যদি আমি আরও বাড়াই, এর মানটা যা এটা যা পাওয়ারফুল এটা যদি আমি আরও বাড়াই তাহলে এদের মধ্যে কি হবে, আকর্ষণ বলটা কী হবে, আমার আরও বেড়ে যাবে। অর্থাৎ চুম্বক দুটোর মধ্যে যে আকর্ষণ বলটা কোন জিনিসের ওপর ডিপেন্ড করলো, দুটো জিনিসের ওপর ডিপেন্ড করলো। এক হচ্ছে এদের দূরত্ব ওপর, দূরত্ব যদি আমি দূরে নিয়ে যাই তাহলে আকর্ষণ বল কমে যাচ্ছে, আর কাছে নিয়ে আসলে আকর্ষণ বল বেড়ে যাচ্ছে। অর্থাৎ দূরত্বের সাথে কি হলো, ব্যস্তানুপাতিক হলো। আর এদের মানের ওপর ডিপেন্ড করলো, এটা কত পাওয়ারফুল চুম্বক, এটা কত পাওয়ারফুল চুম্বক। এদের দুজনের যদি পাওয়ারটা খুব বেশি হয় তাহলে এরা আরও বেশি বেশি একে আকর্ষণ করবে, আর যদি পাওয়ার যদি না থাকে তাহলে এরা আকর্ষণই করবে না, আস্তে আস্তে আকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে দুটো জিনিসের ওপর ডিপেন্ড করলো, এক হচ্ছে এদের মানের ওপর, আর এদের যে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিকভাবে আকর্ষণ বল বিকর্ষণ বল কাজ করছে। ক্লিয়ার? বন্ধুরা এবার আমরা দেখব কুলম্বের সূত্র, যেটা আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যে জায়গা থেকে এবার কোশ্চেন আসা শুরু হতে পারে। কারণ দেখো তোমাদের হচ্ছে দেখবে যে চলতরিতের যে চ্যাপ্টারটা রয়েছে ফিজিক্যাল সায়েন্সের বইতে, সেটা শুরু হচ্ছে এই কুলম্বের সূত্র দিয়ে। ঠিক আছে, তো কুলম্বের সূত্র থেকে কিন্তু তোমাদের আসল যে চলতরিতের যে পার্টটা, সেই জায়গাটা কিন্তু আসল স্টার্ট হচ্ছে এই কুলম্বের সূত্র থেকে। ঠিক আছে, তো আমরা বুঝবো যে কুলম্বের সূত্র জিনিসটা কি সেটা ভালো করে বোঝার চেষ্টা করব। তো প্রথম কথা তোমাদেরকে বলে রাখি, মনে করো দুটো আগে কুলম্বের সূত্র বলার আগে আমরা একটা জিনিস বুঝি যে আধানকে কোন চিহ্ন দিয়ে লেখা হয়, আধানকে লেখা হয় হচ্ছে তোমার কিউ চিহ্ন দিয়ে। আধানের আর একটা ধর্ম আছে যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে দুটো যদি পজিটিভ আধান হয়, ঠিক আছে, আর দুটো যদি নেগেটিভ আধান হয়, তো এরা পরস্পরকে কি করবে, এরা পরস্পরকে করবে হচ্ছে বিকর্ষণ। ঠিক আছে, এরা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। আর দুটোই যদি তোমার একটা ধরো পজিটিভ একটা ধরো নেগেটিভ, ঠিক আছে, তাহলে কি হবে, অবশ্যই হবে হচ্ছে আকর্ষণ। এটা হচ্ছে তোমার সবাই জানে, এটা হচ্ছে তোমার কি না হচ্ছে আধানের ধর্ম, এটা তুমি ছোটোবেলা থেকেও জানো। দুটোই যদি তোমাদের পজিটিভ হয় তাহলে বিকর্ষণ হবে, দুটোই যদি তোমাদের নেগেটিভ হয় তাহলে বিকর্ষণ হবে, আর একটা পজিটিভ একটা নেগেটিভ হলে তখন এটা আকর্ষণ হবে। তোমরা সেটা ছোটোবেলা থেকেই জানো। ঠিক আছে, তো
জাস্ট একটা কথা ভাবো, কুলম্বের সূত্র বোঝার জন্য জাস্ট এইটুকু জিনিস মানে ক্লিয়ার করো। ধরো এখানে একটা আধান রয়েছে, আধানকে কী দিয়ে লেখা হয়? কিউ দিয়ে। তো আমি ধরলাম এইখানে যে আধানটা রয়েছে সেই আধানটা হচ্ছে Q1, অর্থাৎ এই আধানটা হচ্ছে একটা বিন্দু আধান। আমি আবার কথাটা বলছি, আমার কথাটার উপর খেয়াল করো। কি বলছি আমি? আধানটাকে বলছি হচ্ছে বিন্দু আধান। সব বলবো বিন্দু আধান কী জিনিস। তাহলে আধানটা হচ্ছে কী আধান? বিন্দু আধান। এবং এই প্রথম যে আধানটা সেটা হচ্ছে আমার Q1, এবং এখানে একটা আধান রয়েছে যেটা হচ্ছে আমাদের Q2, এটাও একটা কী আধান? অবশ্যই হচ্ছে আমার বিন্দু আধান। তো এই বিন্দু আধান দুটোর মধ্যে যে দূরত্ব, এদের মধ্যে যে দূরত্ব, সেটাকে যদি আমরা ছোটো হাতের ডি ধরে নিই, ছোটো হাতের যদি ডি ধরে নিই, এদের মধ্যে যে ডিস্টেন্সটা রয়েছে এই ডিস্টেন্সটাকে যদি আমি ডি ধরে নিই, তাহলে একটা কথা বলো যে এই আধানটা এখন যা পাওয়ারফুল আর এই আধানটা এটার যা চার্জ বা যা আধান, এটা হচ্ছে একটা পজিটিভ আধান আর এটাকে ধরে নিলাম হচ্ছে একটা নেগেটিভ আধান। মনে করলাম Q1টাকে ধরে নিলাম হচ্ছে একটা পজিটিভ আধান আর Q2টাকে ধরে নিলাম হচ্ছে একটা নেগেটিভ আধান। তাহলে যদি Q1টা পজিটিভ আধান হয় আর Q2টা যদি নেগেটিভ আধান হয়, তাহলে আমি ওপরে কি বলেছি? একটা পজিটিভ একটা নেগেটিভ হলে এরা পরস্পরকে কী করবে? আকর্ষণ করবে। তাহলে একটা পজিটিভ Q1টা আর Q2টা কি? নেগেটিভ। তাহলে এরা পরস্পরকে কি করবে বাবু? আকর্ষণ করবে। তাহলে এরা যদি পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এখন এই আধানটার যা মান আর এই আধানটার যা মান, এটা যতটা পাওয়ারফুল বা যা এদের মান, আমি যদি মনে করি এই আধানটার মান আরও বেশি হলো, মানে ধরলাম এটা আরও বেশি পাওয়ারফুল আধান, এটা যদি আরও বেশি পাওয়ারফুল হয়, যদি এর মানে তোমার এর যা আধান সেটা যদি আরও বেশি এদের যদি মানটা হয়, তাহলে এরা আকর্ষণটা আরও বেশি করবে না কম করবে? অবশ্যই বেশি করবে। তোমাদের চুম্বক দিয়ে আমি বুঝিয়েছি মাত্র যে যদি দুটো চুম্বক থাকে, এ যদি আরও পাওয়ারফুল হয়, এ যদি আরও পাওয়ারফুল হয়, এরা কী করবে? এরা বেশি বেশি কী করবে? এরা আকর্ষণ করবে। সুতরাং এই আধানটার মান যদি আরও বেশি হয় এবং এই আধানটার মান যদি আরও বেশি হয়, তাহলে এদের মধ্যে যে আকর্ষণটা এখন কাজ করছে একটা প্লাস একটা মাইনাস হওয়ার জন্য, সেটা আরও কী হবে? বেড়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার তার মানে আমরা কি বুঝলাম? যে আধানের ওপর যে আকর্ষণ বলটা কাজ করছে বা বিকর্ষণ বল কাজ করছে, বিকর্ষণ কখন হবে? যখন দুটোই একই চার্জ হবে। এটার বলার অপেক্ষা রাখে না। যখনই দুটো যদি দুটোই পজিটিভ হতো, এটাও পজিটিভ এটাও যদি পজিটিভ হতো, তাহলে কী হতো? এদের মধ্যে কী কাজ করতো? তখন বিকর্ষণ কাজ করতো। তো যতটা যদি এরা বেশি পাওয়ারফুল হয়, তাহলে কী হবে? এদের মধ্যে বিকর্ষণ বলটা তখন বেশি হবে। এটাই তো স্বাভাবিক জিনিস। তাহলে দুটো আধানের মধ্যে বিকর্ষণ বল বা আকর্ষণ বল কিসের ওপর ডিপেন্ড করছে? আধান দুটো কতটা, এদের মান কি, এদের মানটা কি, সেটার ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে? তাহলে কুলম্বের যে সূত্রটা, সেটার 1 নাম্বার জিনিসটা কি? যে স্থির বিন্দু আধান। তাহলে কুলম্বের যে সূত্রটা সেটা হচ্ছে দুটি স্থির বিন্দু আধানের মধ্যে, দুটি স্থির বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, বিকর্ষণ বলের মান আধান দুটির সমানুপাতিক, মানের গুণফলের সমানুপাতিক। নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারলে যে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করছে সেটাকে যদি আমরা এফ ধরি, এফটা কিসের ওপর ডিপেন্ড করছে? আকর্ষণ বল, যেহেতু এটা যেহেতু বল একটা, আকর্ষণ বা বিকর্ষণ বলটা, সেই বলের ইংলিশ হচ্ছে ফোর্স, তাই জন্য একে আমরা কি ধরি? ফোর্সের ফার্স্ট অক্ষরটা এফ দিয়ে ধরি। সেই যে আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা এফটা, সেটা কিসের ওপর ডিপেন্ড করছে? এটা কতটা মানে পাওয়ারফুল আধান, বা এর আধানটা কত আর এর আধানটা কত, এদের মানের ওপর ডিপেন্ড করছে। এরা যদি বেশি পাওয়ারফুল হয় বা এদের মানটা যদি বেশি হয়, তাহলে আকর্ষণ বলটা বেশি হবে। এরা যদি কম পাওয়ারফুল হয়, তাহলে আকর্ষণ বলটা কম হবে। অর্থাৎ আকর্ষণ বলটা বা বিকর্ষণ বলটা এদের মানের গুণফলের সাথে কি হচ্ছে? সমানুপাতিক হচ্ছে না? সমানুপাতিকই হচ্ছে, কারণ যদি বেশি পাওয়ারফুল হয় তাহলে বেশি আকর্ষণ করবে, যদি কম পাওয়ারফুল হয় তাহলে কম আকর্ষণ করবে। তাই এদের সাথে কি হচ্ছে? সমানুপাতিক হচ্ছে। কোনটা? Q1 আর Q2 এটা কি হচ্ছে? সমানুপাতিক হচ্ছে। অর্থাৎ এই আধানটা আর এই যে আধানটা, এদের মানের গুণফলের সাথে কে সমানুপাতিক হলো? আকর্ষণ বা বিকর্ষণ বলটা। বোঝা গেল? এদের মানের গুণফলের সাথে এই আধানটার মান Q1, এই আধানটার মান Q2, এদের মানের গুণফলের সাথে কে সমানুপাতিক হলো? আকর্ষণ বা বিকর্ষণ বলটা। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কন্ডিশন কি আছে? আর একটা কথা, আধান দুটো কিন্তু অবশ্যই হতে হবে স্থির বিন্দু আধান। এই কন্ডিশনটা কিন্তু মনে করে পরীক্ষার খাতায় লিখতে হবে। তো এই স্থির বিন্দু আধান কেন বলছি, কি বলছি, তুমি 90% লোককে জিজ্ঞাসা করো এই বিন্দু আধান জিনিসটাকে বলতে পারবে না, গ্যারেন্টি দিচ্ছি। তোমরা যেখানে টিউশন পড়েছিলে সেখানেও
তোমরা দেখেছিলে যে নিশ্চয়ই স্যার বলেছিলেন যে স্থির বিন্দু আধান। কোনোদিন কোয়েশ্চেনটা করেছো যে স্থির বিন্দু আধান কেন, স্থির বিন্দু আধান কেন, বা স্থির বিন্দু আধান জিনিসটা কি, বিন্দু আধান জিনিসটা কি? কোশ্চেন করবে, এই কোশ্চেনগুলো করতে হয়। বিন্দু আধান জিনিসটা এমন একটা জিনিস যেটা তোমাদেরকে আমি একটু পরেই বলছি। জাস্ট এটা বোঝো যে আধান দুটো যদি স্থির বিন্দু আধান হয় তাহলে এদের যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা এদের মানের গুণফলের সাথে কি হচ্ছে, সমানুপাতিক হচ্ছে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নম্বর জিনিসটা কি হচ্ছে, 2 নম্বর জিনিস যেটা হচ্ছে, দেখো সেকেন্ড যে কন্ডিশনটা হচ্ছে সেটা হচ্ছে আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে দুটো আধানকে বা দুটো চুম্বককে আগে ভাবো, দুটো চুম্বককে যত আমি কাছাকাছি আনবো এদের মধ্যে আকর্ষণ বলটা কী হবে, বাড়বে। অর্থাৎ এদের মধ্যে দূরত্বটা কী হলো, কমলো, আকর্ষণ বল কী হলো, বাড়লো। দূরত্ব কী হলো, কমলো, আকর্ষণ বল কী হলো, বাড়লো। আবার দূরত্ব যখন আমি দূরে করে দিচ্ছি তখন এদের মধ্যে দূরত্ব কী হলো, বাড়লো, কিন্তু আকর্ষণ বল কী হলো, কমে গেল। অর্থাৎ আকর্ষণ বল বলো বা বিকর্ষণ বল বলো, যেটাই বলো না কেন, এদের মধ্যে দূরত্বের সাথে কি সম্পর্ক দেখছি, যখন দূরত্ব কমছে আকর্ষণ বল বেড়ে যাচ্ছে, দূরত্ব যখন বেড়ে যাচ্ছে আকর্ষণ বল কী হচ্ছে, কমে যাচ্ছে। অর্থাৎ আমি কি বুঝলাম, দূরত্বের সাথে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কিভাবে রয়েছে, ব্যস্ত সমানুপাতিক। দূরত্ব যখনই কমে যাচ্ছে আকর্ষণ বেড়ে যাচ্ছে, আর দূরত্ব যখনই বেড়ে যাচ্ছে আকর্ষণ কী হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে আমি কি বুঝলাম, আকর্ষণ বল বা বিকর্ষণ বলটা দূরত্বের সাথে কি সমানুপাতে রয়েছে, সমানুপাতে না ব্যস্তানুপাতে? অবশ্যই ব্যস্তানুপাতে। তো কুলম্ব দেখেছে যে আধান দুটোর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে সেটা হচ্ছে ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে যদি আমি এফ দিয়ে লিখি তাহলে, এবং ওদের মধ্যবর্তী দূরত্বকে আমি ডি ধরে নিয়েছি, তো ডি এর সাথে, ডি এর বর্গের সাথে, ডি এর স্কোয়ারের সাথে এফটা হচ্ছে ব্যস্তানুপাতে থাকে। আমরা বলছিলাম দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, শুধু ডি বলছিলাম, কিন্তু কুলম্ব পরীক্ষা করতে গিয়ে দেখেছেন যে এটা চেঞ্জ হচ্ছে ডি এর বর্গের সাথে। মানে যদি আমি 3 মিটার সরাই তাহলে সেটা 9 নিউটন আকর্ষণ বা বিকর্ষণ বল কমে যাবে, ঠিক আছে। আবার যদি আমি ধরো 4 মিটার দূরে সরালে কী হবে, 16 নিউটন আকর্ষণ বল বা বিকর্ষণ বল কী হবে, কমে যাবে। এটা কুলম্ব দেখেছে যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা দূরত্বের বর্গের সাথে কীভাবে রয়েছে, ব্যস্তানুপাতে রয়েছে। ঠিক আছে, আইডিয়া ক্লিয়ার? তো এবার আমি এটা ফার্স্ট ইকুয়েশন পেলাম যে এফ সমানুপাতিক Q1 Q2, এটা 1 নাম্বার। এখান থেকে আমি 2 নম্বর ইকুয়েশন পেলাম এফ সমানুপাতিক 1/d²। এবার এই যে দুটো ইকুয়েশন আমি পেয়েছি, এই দুটো ইকুয়েশন থেকে আমি কি বার করব, একটা এমন ইকুয়েশন বার করব যে ইকুয়েশন দিয়ে আমি অঙ্কও করতে পারবো, যে ইকুয়েশন দিয়ে আমি আধান, 1 কুলম্ব আধান বলতে কি বোঝায় বা আকর্ষণ বা বিকর্ষণ বলের যে ডেফিনেশনগুলো সেগুলো আমার কাছে পুরোপুরি টোটালি ক্লিয়ার হবে। তো এই দুটো ইকুয়েশনকে কাজে লাগিয়ে সেটা হবে, ঠিক আছে। তো এবার এই দুটো ইকুয়েশনকে কীভাবে কাজে লাগাবো, দেখো এটা আমার 1 নাম্বার, এটা আমার 2 নাম্বার আছে। তো আমি দুটোকে কি করব, আমি যৌগিক ভেদের সাহায্যে আমি করব। দেখো এটাকে যদি আমি একটা কাজ করি, আমি এটাকে ধরো মুছে দিচ্ছি এখন, ঠিক আছে। আমি এটাকে একবার লিখে নিয়ে সাইডে লিখে নিয়ে মুছে দিচ্ছি। এখানে এফ যেটা লিখেছি, এফটা হচ্ছে কি বললাম, 1 নাম্বার Q1 Q2 এর সাথে গুণফলের মানের গুণফলের সাথে সমানুপাতিক, আর ওদের মধ্যবর্তী দূরত্বের সাথে কি হচ্ছে, বর্গের সাথে, দূরত্বের বর্গের সাথে এফটা কি, ব্যস্তানুপাতিক। তো এটা 2 নম্বর ইকুয়েশন। এবার এই 1 নাম্বার ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনকে যদি আমি যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি তাহলে আমরা জানি যে এর বাঁ হাতে যেটুকু থাকে, যদি কমন পার্ট থাকে এফ আর এফ, তাহলে এটা এফ লিখব। এখানে যে ভেদের চিহ্নটা রয়েছে সেই চিহ্নটা দেব। তারপরে কি লিখবো, Q1 Q2টা দেখো ওপরে রয়েছে কারণ এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে Q1 Q2টা লিখবো, এটা ওপরে লিখলাম। আর এর নিচে কি আছে, d² তাহলে নিচে d² লিখবো। এটা নিশ্চয়ই তোমরা যারা আমার ভেদের ভিডিও দেখেছো, কোষে দেখি 13 সম্ভবত, ভেদের যারা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানো, যারা দেখোনি তাদেরকে বলবো ভেদের ভিডিওটা দেখে তারপর এটা পড়ো, আরও ভালো বুঝতে পারবে, ঠিক আছে। বাঁহাতে এফ আছে, তো বাঁহাতে এফ লিখেছি, ভেদের যে চিহ্নটা আছে, যে সমানুপাতিক চিহ্ন আছে সেটা লিখেছি, ওপরে Q1 Q2 ছিল, ওপরে Q1 Q2 লিখেছি, নিচে d² ছিল, নিচে d² লিখেছি। আইডিয়া ক্লিয়ার? এবার যে জায়গাটা সবথেকে বেশি স্টুডেন্টসরা ভুল করে, বিভিন্ন বই দেখে ভুল করে, সেই জায়গাটা দেখো। এখানে যে এফ রয়েছে সেটা লিখবো, এই সমানুপাতিক চিহ্নকে যখনই আমি তুলব আমি আনবো হচ্ছে কে ড্যাশ, নট কে, কে ড্যাশ। কেন কে ড্যাশ বলছি, Q1 Q2 বাই হচ্ছে আমাদের d²।
বইতে দেখবে ডাইরেক্ট কে লিখে দিয়েছে, লিখতেই পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কে ড্যাশের একটা মান আছে, এই কে ড্যাশের একটা কি আছে, মান আছে। আমি এই সমানুপাতিক চিহ্ন তুললে তোমরা জানো ইকুয়াল টু আসবে, এবং ইকুয়াল টু আসলে সঙ্গে সঙ্গে একটা কি আসবে, একটা ধ্রুবক আসবে। সমানুপাতিক চিহ্ন তুললে একটা ইকুয়াল টু আসে এবং একটা ধ্রুবক আসে। তো এই যে কে ড্যাশ যেটা, এই কে ড্যাশটাকে কি বলা হয়, কে ড্যাশটাকে বলা হয় হচ্ছে স্থির তড়িৎ ধ্রুবক, স্থির তড়িৎ বা তাড়িতিক ধ্রুবক। বোঝা গেল জিনিসটা? অথবা এটাকে কি বলা হয়, বা বলা হচ্ছে কুলম্ব ধ্রুবক, কুলম্ব ধ্রুবক, ঠিক আছে, কুলম্ব ধ্রুবক। বোঝা গেল জিনিসটা? এই নামে ডাকা হয়, ঠিক আছে, কে ড্যাশটাকে। তো এই কে ড্যাশ আমি কেন লিখছি, কে ড্যাশ এই কারণে লিখছি, এই কে ড্যাশের দুটো মান আছে। কে ড্যাশের একটা মান হচ্ছে 1/k যখন আমরা সিজিএস পদ্ধতিতে কথা বলবো, আর একটা হচ্ছে কে ড্যাশের একটা মান আছে যেটা হচ্ছে 1/4πε0 বা এপসিলন নট, ঠিক আছে, 1/4πε0। এই এপসিলন কি জিনিস এটা তোমাদের জানা জিনিস না, এটা ক্লাস 12-এর জিনিস। এপসিলনের একটা ভ্যালু আছে 8.854 × 10⁻12, ওসব লাগবে না তোমাদের, জাস্ট এইটুকু জেনে রাখো যে এইখানে যদি ওই 8.854 × 10⁻12 বসাই এবং এটাকে যদি 4π দিয়ে গুণ করে তাকে যদি এটা দিয়ে ভাগ করি, তাহলে আমার অ্যান্সার যেটা পাবো সেটা হচ্ছে 9 × 10⁹ পাবো, ঠিক আছে। তার মানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার করো যে কে ড্যাশের যে ভ্যালুটা সেটা এসআই পদ্ধতিতে কত, এসআই পদ্ধতিতে হচ্ছে তোমার কে ড্যাশের ভ্যালু হচ্ছে 1/4πε0, আর কে ড্যাশের ভ্যালু সিজিএসে কত, 1/k। কিন্তু এই 1/kটাকে, এই যে কেটাকে ধরা হয় হচ্ছে কে ইকুয়াল টু ধরা হয় 1। কখন ধরা হয়, যখন এটা আমাদের শূন্য মাধ্যম হয়, শূন্য মাধ্যম, বা বলা হয় হচ্ছে আমার বায়ু মাধ্যম। বইতে কিন্তু শুধুমাত্র কে দিয়ে করে দিয়েছে এবং এখানে 1 বসিয়ে দিয়েছে। প্রবলেম হবে যখন তোমরা মাধ্যমের তড়িৎ ভেদ্যতা নিয়ে অঙ্ক করবে, ঠিক আছে, বা তোমরা যদি অন্য কোনো জায়গায় দেখো সেখানেও কি করেছে, ডাইরেক্ট এখানে কে বসিয়ে দিয়েছে, এইভাবে কে ড্যাশ ইকুয়াল টু 1/k করেনি। কিন্তু যদি তোমরা ক্লাস 12-এর বই ফলো করো, দোয়ারি মাইতি মজুমদারের বই, সেখানে দেখবে 1/k লিখেছে, ঠিক আছে, ক্লাস 12-এর ফিজিক্সের বইয়ের কথা বলছি। এবং এই কে ড্যাশের ভ্যালুটা কি লেখা আছে, 1/4πε0, এটা এসআই পদ্ধতিতে, যেটা হচ্ছে 9 × 10⁻9 হবে, ঠিক আছে। তো কে ড্যাশের আমি দুটো মান পেলাম, কে ড্যাশের একটা মান পেলাম 1/k, সেটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। কে ড্যাশের আর একটা মান হচ্ছে 1/4πε0, এটা হচ্ছে কি এসআই পদ্ধতিতে, ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই যে কে ড্যাশটা, এই কে ড্যাশটাকে কি বলা হচ্ছে, স্থির তাড়িতিক ধ্রুবক, বা এটাকে কি বলা হচ্ছে, কুলম্ব ধ্রুবক। ক্লিয়ার? এবার এই যে কে ড্যাশের যে ভ্যালুটা 1/k, এই কে এর জায়গাতে 1 কখন পুট করব, যখন এটা শূন্য মাধ্যমে থাকবে। আর এসআই পদ্ধতিতে যখন এটা শূন্য মাধ্যমে থাকবে তখন তার মান এটাই আসবে, 9 × 10⁹ আসবে। বোঝা গেল? এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে থাকলে এটার মান কত আসবে, 9 × 10⁹। এবং কে ড্যাশের ভ্যালু কত হচ্ছে 1/4πε0, এটা এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে কে ড্যাশের ভ্যালু হচ্ছে 1/k, এবং কে এর জায়গাতে কত বসাতে হবে, 1 বসাতে হবে। কোন পদ্ধতির জন্য, সিজিএস পদ্ধতির জন্য। আইডিয়া ক্লিয়ার? তাহলে এই হচ্ছে দুটো আইডিয়া এখান থেকে ক্লিয়ার হয়েছে। এবার দেখো তো এই যে কে ড্যাশ যেটা, এই কে ড্যাশের এককটা কী হবে, কে ড্যাশের একক হবে, কে ড্যাশের একক বার করবার জন্য এই নিচে থাকা ডি স্কোয়ারটাকে এখানে পাঠাতে হবে, আর এই Q1 আর Q2টাকে নিচে পাঠাতে হবে। তার মানে যেটা হবে F × d স্কোয়ার, আর নিচে কি চলে আসবে, এই Q1 আর Q2-র গুণ, অর্থাৎ Q1 Q2, আর এখানে কি থাকবে, কে ড্যাশ থাকবে। বোঝা গেল জিনিসটা? তো দেখো আমি যদি কে ড্যাশের মান বার করতে চাই, তাহলে নিচে থাকা ডি স্কোয়ারটা এফের সাথে গুণ হবে, তাহলে এফ ডি স্কোয়ার হলো, আর ওপরে থাকা Q1 Q2টাই নিচে এসে ভাগ হবে, ওই জন্য Q1 Q2 হলো। বোঝা গেল? আচ্ছা বলো তো, এই যে বলের একক এফ মানে কি, এফ মানে হচ্ছে আমাদের বল না, এফ মানে কি, এফ মানে হচ্ছে বল, তাহলে বলের একক হচ্ছে নিউটন। দূরত্বের একক কি, দূরত্বের একক হচ্ছে আমাদের হচ্ছে মিটার। কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে, তাহলে নিউটন মিটার স্কোয়ার হলো। আর আধানের যে এককটা সেটা হচ্ছে কুলম্ব, ঠিক আছে, এটা তোমরা জানো। কিন্তু কটা আধান রয়েছে, দুটো, তাহলে কুলম্ব × কুলম্ব। এটা কার ভ্যালু পেলাম, কে স্কোয়ারের, কে ড্যাশের ভ্যালু পেলাম। এবার এই সি স্কোয়ার হচ্ছে, নিচে দেখো দুটো সি গুণ হচ্ছে, এই একটা সি এই একটা সি, তাহলে নিচে কত আসছে, সি স্কোয়ার। তো আমি এটাকে দুটো সির গুণ না লিখে আমি এখানে লিখলাম সি স্কোয়ার লিখলাম, অসুবিধা নেই কিছু। তাহলে কে ড্যাশের মানটা আলটিমেটলি কত দাঁড়াচ্ছে, কে ড্যাশের মানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ওপরে দাঁড়াচ্ছে নিউটন মিটার স্কোয়ার, তাহলে নিউটন মিটার স্কোয়ার লিখলাম। আর নিচে থাকা সি স্কোয়ারটা উপরে তুললে সি এর পাওয়ারে চলে আসবে -2। এটা নিশ্চয়ই তোমরা জানো যে নিচে যদি কোনো পাওয়ারে যদি পজিটিভ থাকে, দেখো সি এর মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে এটা উপরে উঠলে কী হবে, সি এর পাওয়ারে -2। তাহলে কে ড্যাশের যেটা একক দাঁড়াচ্ছে,
কে ড্যাশের যেটা একক দাঁড়াচ্ছে এসআইতে একক কী দাঁড়াচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। কিন্তু যদি তোমাকে বলে যে সিজিএসে একক কত হবে, তখন নিউটনের জায়গায় ইউজ হবে ডাইন, মিটারের জায়গায় ইউজ হবে সেন্টিমিটার স্কোয়ার, আর কুলম্বের জায়গায় ইউজ হবে হচ্ছে স্ট্যাট কুলম। ঠিক আছে, তাহলে তখন হবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার, তারপরে হবে স্ট্যাট কুলম টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি এসআই এককে এর মান, মানে সরি কে এর যে কে ড্যাশ যেটাকে আমরা বললাম হচ্ছে স্থিরতাত্ত্বিক ধ্রুবক, তার যে ইউনিটটা বা তার যে এককটা সেটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। তাহলে নিউটন মানে তোমার যে এই যে ধরো আমি যে কে ড্যাশের কথা বলছি, কে ড্যাশের মানটা আমি এসআইতে দেখেছি হচ্ছে 9 × 10⁹। ঠিক আছে, এটা হচ্ছে মান কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। তাহলে এই মানের পাশে আমি কী বসাবো, এইটা বসাবো নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। এটা এবার এটা টোটাল মানটাকে ডিনোট করবে, কে ড্যাশের ভ্যালুটা এটা হবে। ঠিক আছে, আর কে ড্যাশের ভ্যালুটা কী হবে, কে ড্যাশের ভ্যালুটা কত হবে, কে ড্যাশের ভ্যালুটা 1 হবে। কোন ক্ষেত্রে 1 হবে, যখন আমরা সিজিএস পদ্ধতিতে বলবো। কেন সিজিএস পদ্ধতিতে 1 হবে স্যার, কারণ দেখো কে ড্যাশের ভ্যালু আমরা জানি 1/k, কিন্তু আমরা হিসাব করবো সবসময় শূন্য মাধ্যম ধরে, কিছু বলা না থাকলে। তখন এই কে এর জায়গাতে কত পুট করব, 1 পুট করব। কে এর জায়গাতে তখন কত পুট করব, 1 পুট করব। তাহলে 1 যদি এখানে পুট করি, তাহলে ওপরে 1 নিচে 1, 1/1 মানে আমরা জানি 1, অর্থাৎ কে ড্যাশের ভ্যালু কত দাঁড়ালো, 1 দাঁড়ালো। তাহলে কে ড্যাশের মান তখন কত দাঁড়াবে, 1 দাঁড়াবে। তখন এখানে বসবে ডাইন সেন্টিমিটার স্কোয়ার, আর এখানে দাঁড়াবে হচ্ছে স্ট্যাট কুলম টু দি পাওয়ার -2। বোঝা গেল? তখন কোন ক্ষেত্রে দাঁড়াবে, কে ড্যাশের ভ্যালুটা কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। এগুলো তোমরা ফ্রেশ করে খাতায় লিখবে, এখানে আমি হিজিবিজি করে নোংরা করে লিখছি, তোমাদের বোঝা নিয়ে কথা। এগুলো তোমরা ফ্রেশ করে পুরো টোটাল জিনিসটা খাতার মধ্যে তুলবে। বোঝা গেল জিনিসটা? তাহলে কে ড্যাশ জিনিসটা কি বুঝতে পারলাম, আর তোমার কে ড্যাশের একক টেকক কী হচ্ছে সব কিছু ক্লিয়ার হলো আমাদের কাছে। আমি আর একবার একটুখানি তোমাদের জন্য রিপিট করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এফ সমানুপাতিক Q1 Q2 হচ্ছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন ছিল, অর্থাৎ আধান দুটোর মানের গুণফলের সাথে কে সমানুপাতিক, আকর্ষণ বা বিকর্ষণ বলটা। আর একবার হচ্ছিল যে দূরত্ব, দুটো আধানের মধ্যে দূরত্ব ডি ছিল, তো তাদের যে দূরত্ব তার বর্গের সাথে কে ব্যস্তানুপাতিক ছিল, আকর্ষণ বা বিকর্ষণ বলটা। তো এটা 2 নম্বর ইকুয়েশন ছিল। তো দুটোকে কম্বাইন করে আমরা এই ইকুয়েশনটা পেয়েছিলাম। এফ এর জায়গাতে এফ, সমানুপাতিকের চিহ্নের জায়গাতে সমানুপাতিক চিহ্ন, Q1 Q2 ওপরে ছিল, Q1 Q2 ওপরে, আর ডি স্কোয়ারটা নিচে ছিল, ডি স্কোয়ারটা নিচে। তো এটাকে তুলে আমরা পাচ্ছিলাম এফ = কে ড্যাশ Q1 Q2, আর নিচে পাচ্ছিলাম হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, কেন পেয়েছিলাম, কারণ সমানুপাতিক চিহ্ন তুললে আমরা কি পাই, একটা ইকুয়াল টু সাইন পাই, এবং একটা ধ্রুবক পাবো যেটা হচ্ছে কে ড্যাশ। এটাকে বলা হয় স্থিরতাত্ত্বিক ধ্রুবক, বা এটাকে বলা হয় কুলম ধ্রুবক। তো কে ড্যাশের দুটো মান হয়, কে ড্যাশের একটা মান হচ্ছে 1/k কোন পদ্ধতিতে, সিজিএসে, আর কে ড্যাশের আর একটা মান হয় হচ্ছে 1/4πε0 কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। বোঝা গেছে? তো এসআই পদ্ধতিতে এর যে এবার দেখো এই কে এর জায়গাতে আমরা কি পুট করব, কে এর জায়গাতে পুট করব 1 কোন মাধ্যমের জন্য, শূন্য মাধ্যমের জন্য। তো এখানে 1 পুট করলে তখন কে ড্যাশের ভ্যালু কত দাঁড়িয়ে যাবে, 1 দাঁড়িয়ে যাবে। আবার এই যে 1/4πε0 এই টোটাল জিনিসটার ক্যালকুলেট করে একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 9 × 10⁹। ঠিক আছে, তো সেইটা হচ্ছে তোমার এটার মান। তো বসিয়ে তাহলে আমরা কি দেখতে পেলাম, যে এটার যে কে ড্যাশের ভ্যালু সিজিএসে হবে 1/k, এখানে 1 বসালে হবে, কে ড্যাশের মান 1 হবে। আর এখানে থেকে এসআই থেকে আমরা কত পাবো, 9 × 10⁹। এবং আমি কে ড্যাশের একটা ইউনিট ক্যালকুলেট করেছিলাম, সেটা হয়েছিল আমাদের নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2। তাহলে এটা যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা পাবো নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কে ড্যাশের ভ্যালু। আর এখানে 1-এর পাশে যদি বসাই, তখন যে কে ড্যাশের ভ্যালুটা আমরা 1 দেখছিলাম কোন ক্ষেত্রে, যখন এটা সিজিএসে আসছিল, সিজিএসে। তো সেক্ষেত্রে নিউটনের জায়গাতে বসবে ডাইন, ঠিক আছে, ডাইনই নয় ডাইন, মিটারের জায়গাতে বসবে সেন্টিমিটার তার স্কোয়ার, কুলম্বের জায়গাতে বসবে স্ট্যাট কুলম টু দি পাওয়ার -2। তাহলে এই ছিল আমাদের কে ড্যাশের ভ্যালু। আইডিয়া ক্লিয়ার হলো? এবার দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আধান দুটো হতে হবে হচ্ছে স্থির এবং হচ্ছে বিন্দু আধান। আমি তোমাদেরকে বলেছিলাম, এটা তুমি যদি 90% লোককে জিজ্ঞাসা করো, ওইটা জানে না যে বিন্দু আধান জিনিসটা কি। বিন্দু আধান হচ্ছে এমন দুটো আধান, মনে করো যে দুটো, আমি যে বিন্দু আধান দুটোর কথা বলছিলাম, এখানে একটা বিন্দু আধান ছিল, এখানে একটা বিন্দু আধান ছিল। তো এইখানে যে বিন্দু আধানটা বলছিলাম আর এখানে যে বিন্দু আধানটা বলছিলাম, তো এই বিন্দু আধান জিনিসটা কি, বিন্দু আধানটাকে একটা ছোট কোনো গোলক বলে মনে করো। কি বলে মনে করবে, একটা গোলক বলে মনে করো। তো সেই গোলকের ক্ষেত্রে কি হবে, সেই গোলকের ক্ষেত্রে যেটা হবে, গোলকের যদি ছোট্ট যে রেডিয়াসটা হবে না, ছোট্ট যে রেডিয়াসটা হবে, গোলকের যে ব্যাসার্ধটা হবে,
সেটার যে মানটা, সেই মানটা এই আধান দুটোর মধ্যে যে দূরত্বটাকে আমি যদি ডি ধরে নিই, আর এই যে তোমার হচ্ছে বিন্দু আধানটা, এই বিন্দু আধানটাকে যদি আমরা গোলক বলে মনে করি, বিন্দু আধানটাকে যদি আমরা গোলক বলে মনে করি, তাহলে তার যে ব্যাসার্ধটা হবে না, ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা আরটা এই দূরত্বটার থেকে খুব ছোট। এই টোটাল যে ডি খুব বড় হচ্ছে কার থেকে, আরের থেকে, বা আমি কথাটাকে ঘুরিয়ে বলতে পারি আরের থেকে আরটা হচ্ছে ভেরি ভেরি লেস দ্যান ডি। মানে ডি এর মানটা, এই যে দূরত্বটা, এদের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে খুব বড়, ঠিক আছে? দূরত্বটা হচ্ছে খুব বড় কার থেকে, এই যে আধান দুটোর যে ব্যাসার্ধ তার থেকে হচ্ছে খুব বড়। এই কারণের জন্য এতটাই বড় দূরত্বটা, যার জন্য এই আধান দুটোকে একটা বিন্দু বলে কল্পনা করা হয়, ঠিক আছে? আধান দুটোর যে ব্যাসার্ধ বা আধান দুটোর যে তোমার যে সাইজ, যেটা তোমার ওর যে ব্যাসার্ধ, ওটা হচ্ছে খুব ক্ষুদ্র। কার থেকে না, হচ্ছে ওদের মধ্যবর্তী দূরত্বের থেকে। সেই জন্য কি হচ্ছে, এই আধান দুটোকে কি বলে কল্পনা করা হয়, বিন্দু আধান বলে কল্পনা করা হয়। এটাই হচ্ছে বিন্দু আধান। এবং আধান দুটো কি থাকতে হবে, অবশ্যই স্থির থাকতে হবে, ঠিক আছে? স্থির মানে কি, যদি না থাকে, আধান দুটো যদি ধরো মুভমেন্ট থাকে আধানের মধ্যে, ঠিক আছে, আধান যদি চলাচল করে, তাহলে কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে না। কারণ এক্ষেত্রে যে আপেক্ষিকতাবাদের যে নীতি বা থিওরি অফ রিলেটিভিটি, সেটা কিন্তু ফেল করবে। আর যে তত্ত্ব বা যে সূত্র থিওরি অফ রিলেটিভিটিকে মানে না, সেটা ভুল বলে প্রমাণিত হয়, ঠিক আছে? তাহলে কুলম্বের সূত্রের দুটো যে তোমার শর্ত রয়েছে, কুলম্বের সূত্র কিন্তু যেখানে সেখানে অ্যাপ্লাই করা যায় না। কুলম্বের সূত্রের জন্য দুটো শর্ত রয়েছে, দুটো শর্ত। কি কি শর্ত? এক নাম্বার হচ্ছে আধান দুটো হতে হবে হচ্ছে স্থির, ঠিক আছে? দু নম্বর কি হতে হবে, আধান দুটো হতে হবে বিন্দু আধান হতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস, 3 নাম্বার জিনিস একটা জেনে রাখবে, আধান দুটোর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে, মনে করো এখানে একটা আধান রয়েছে আর এখানে একটা আধান রয়েছে, এটা হচ্ছে Q1 আধান, এটা হচ্ছে Q2 আধান। এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলটা কাজ করবে নিশ্চয়ই, সেটা হচ্ছে আমি ধরে নিলাম F। এবার এই আকর্ষণ বলটা কীভাবে কাজ করবে, এরকম বেঁকে এরকম গিয়ে মামাবাড়ির মতন যেরকম ছোটোবেলা করেছিলাম, এরকমভাবে আকর্ষণ বল কাজ করবে না। আধান দুটো তাহলে কি ওপর থেকে এরকম এসে এরকম নিচে এসে এরম হয়ে আকর্ষণ বল কাজ করবে না। আধান দুটোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে এদের সংযোজক সরলরেখা বরাবর। এখানে যদি Q2 আধান থাকে, এখানে যদি Q1 আধান থাকে, এদের সংযোজক সরলরেখা বরাবর কি কাজ করবে, আধান দুটোর মধ্যে আকর্ষণ বল কাজ করবে। কি বললাম, ক্লিয়ার হলো আইডিয়া? তাহলে আধান দুটোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করছে, সেটা কিসের ওপর কাজ করছে, আধান দুটোর সংযোজক সরলরেখা বরাবর, ঠিক আছে? তাহলে আইডিয়া ক্লিয়ার হলো। এই কারণে যে তোমার হচ্ছে এখানে আর একটা কন্ডিশন লিখে রেখো, যে মেন যে শর্তটা সেটা হচ্ছে আধান দুটো হতে হবে স্থির আধান এবং আধান দুটো হতে হবে বিন্দু আধান। স্থির না হলে থিওরি অফ রিলেটিভিটিকে এটা ফেল করবে, ঠিক আছে? তাহলে আধান দুটো যদি বিন্দু আধান, তাহলে বিন্দু আধান না হলে কি প্রবলেম হবে স্যার? দেখো কুলম যে পরীক্ষাটা করেছিল, উনি বিন্দু আধানের মধ্যে মানে জিনিসটা করেছিলেন প্রুফটা, সেই জন্য আধান দুটো সবসময় বিন্দু আধানই হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার। আর বিন্দু আধান জিনিসটা কি বললাম, বিন্দু আধান মানে হচ্ছে সেই আধান দুটোর যে রেডিয়াসটা হবে, যে ব্যাসার্ধটা হবে, সেটা হচ্ছে ওদের যে মধ্যবর্তী দূরত্ব তার থেকে অতি ক্ষুদ্র হবে, ভেরি ভেরি লেস দ্যান হচ্ছে ওদের যে দূরত্বটা তার থেকে ভেরি ভেরি লেস দ্যান, খুব ছোট। সেই জন্য এই যে মানে ডিটা, সেই যে আধান দুটো থাকবে, সেই আধান দুটোকে আমরা বলবো হচ্ছে বিন্দু আধান। আইডিয়া ক্লিয়ার? বোঝা গেল এতটা অবধি? আশা করি তোমরা এতটা অবধি বুঝতে পেরেছো। এবার ভিডিওর শুরুতে আমি যে তোমাদেরকে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে আধানের একক হচ্ছে কুলম, ঠিক আছে? তো কুলম্বের জন্য আমি বলেছিলাম যে 1 কুলম ইকুয়াল টু হচ্ছে 3 × 10⁹ ESU বলেছিলাম, বা স্ট্যাট কুলম বলেছিলাম। তো আমি কি আমার ইচ্ছা হলো বলে দিলাম? না, সেটা তো আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ESU স্ট্যাট বা ESU মানে আধান বা হচ্ছে স্ট্যাট কুলম কেন হচ্ছে, সেই জিনিসটা আমাকে দেখাতে হবে। কুলম্বের সূত্র নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি এইখান থেকে যা যা জিনিস হয় আমি সব কিছু বলে দিয়েছি তোমাদেরকে। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ ESU আধান, বা তোমার যেটাকে বলো হচ্ছে তোমরা 3 × 10⁹ স্ট্যাট কুলম, সেটা কেন হয়। তো দেখো, আমরা এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে একক আধান নিয়ে। একক আধান সিজিএস পদ্ধতিতে আধানের একক কি হয়? সিজিএস পদ্ধতিতে আধানের একক হয় হচ্ছে স্ট্যাট কুলম। আর আমি আধানটা কিরম আধান বলছি, একক আধান। তাহলে যে স্ট্যাট কুলমটা হবে তার মান কত হবে, 1 স্ট্যাট কুলম। 1 স্ট্যাট কুলম, বা এটাকে আমরা বলবো ESU আধান। তাহলে আমরা যেটা বলছি যে একক আধান মানে হচ্ছে 1 স্ট্যাট কুলম বা 1 ESU আধান, এটা আমরা সিজিএস পদ্ধতিতে আমরা বলবো। তো সিজিএস পদ্ধতিতে যদি আমরা বলি যে একক আধান জিনিসটা কি, সেটা বোঝবার জন্য
আমরা দেখো এই যে ইকুয়েশনটা সেটা আমি আগেও করেছি যে দুটো বিন্দু আধান আছে, একটা Q1 একটা Q2, এরা পরস্পর থেকে d দূরত্বে আছে। তাহলে d দূরত্বে যদি এরা পরস্পর থেকে থাকে তাহলে এদের যে মানের যে গুণফল এই Q1 আর Q2 এদের মানের গুণফলের সাথে Fটা সমানুপাতিক, আর এদের মধ্যে যে দূরত্ব তার দূরত্বের বর্গের সাথে Fটা হচ্ছে কীভাবে রয়েছে, ব্যস্তানুপাতে রয়েছে। আর সমানুপাতিক চিহ্ন তুললে এখানে কি আসে, K ড্যাশ আসে, আর Q1 Q2/d² হয়। এটা আমি প্রুফ করেছি, এর আগেও করে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এবার ঘটনাটা হচ্ছে আমরা এখানে বার করব হচ্ছে একক আধান। কোন পদ্ধতিতে বার করব হচ্ছে আমরা ফার্স্টে করব হচ্ছে সিজিএসে, তারপর আমরা করব হচ্ছে এসআইতে। তো দেখো আমরা যখন এই সিজিএসে করব তখন আমরা জানি যে F = হবে K ড্যাশ = হচ্ছে Q1 Q2 বাই হচ্ছে আমাদের d², এটা আমরা শিখেছি। আর আমি তোমাদেরকে কি বলেছি যে সিজিএসে যখনই করতে হবে K ড্যাশের জায়গাতে আমরা কত বসাবো, K ড্যাশের জায়গাতে বসাবো 1/K Q1 Q2 বাই হচ্ছে কি বসাবো, d² বসাবো, ঠিক আছে। এবার সিজিএসে করবার সময় আমরা কি বলছি, আধানটা হচ্ছে একক আধান। কথাটার উপর ফোকাস করো, আধানটা কি আধান, একক আধান। অর্থাৎ আধান এই যে Q1টাও একটা আধান, Q2টাও একটা আধান। তো এই আধানগুলোর জায়গাতে আমি কত বসাবো, আধানগুলোর জায়গাতে আমি 1 করে বসাবো। অর্থাৎ আমি Q1-এর জায়গাতে আমি বসাবো, Q2-র জায়গাতে আমি কত বসাবো, দুটোর জায়গাতেই 1 বসাবো। বোঝা গেল? আচ্ছা, এটা আমি কোন মাধ্যমে করছি, সিজিএস মাধ্যমে, এবং এটা কোন মাধ্যমে, শূন্য মাধ্যমে। অর্থাৎ কে এর যে ভ্যালুটা সেটা কত দাঁড়াবে, 1 দাঁড়াবে। আর আমি আধান দুটোকে কিরম দূরত্বে রাখবো, এইখানে একটা আধান আর এখানে একটা আধান আছে, আধানের দুটোর মধ্যে দূরত্ব ধরে নেবো 1 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে যে দূরত্ব যেটা ডিটা সেটার ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এটা কোন পদ্ধতির জন্য বলছি, এটা কিন্তু অবশ্যই সিজিএসের জন্য, ঠিক আছে। এইখানে যে জিনিসটা নিয়ে কথা বলছি এই জিনিসটা হচ্ছে টোটালি কিসের জন্য, সিজিএসের জন্য। তাহলে এবার যদি Q1 আর Q2-র জায়গাতে যদি 1 পুট করি, আর ডি এর জায়গাতে যদি 1 পুট করি, কে এর জায়গাতে যদি 1 পুট করি, তাহলে এফ এর ভ্যালু কী হবে, 1, কে এর জায়গাতে 1 পুট করছি তাহলে 1, Q1 Q2-র জায়গাতে 1 পুট করছি, ডির জায়গাতে 1 পুট করছি, সব মানে এখানে দেখো 1 হয়ে গেছে। তাহলে এফ এর আলটিমেট ভ্যালু কী আসলো, 1 আসলো। আচ্ছা, এটা কোন পদ্ধতিতে করছি, সিজিএস পদ্ধতিতে। আর এফটা কি জিনিস, এফটা হচ্ছে বল। তো বলের একক সিজিএসে কি হয়, ডাইন হয়। এটা নিশ্চয়ই তোমরা জানো যে বলের একক সিজিএসে কি, আমরা সিজিএসে করছি তাহলে বলের একক ডাইন হয়। একটু আগেও দেখিয়েছি যে নিউটন হয় এসআইতে, আর সিজিএসে হয় কি, ডাইন হয়। তাহলে আমরা কি বলতে হবে, আমাদের একক আধানের যে সংজ্ঞাটা যেটা লিখতে হবে সেটা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা এই যে 1 স্ট্যাট কুলম বা 1 ইএসইউ আধান এটার সংজ্ঞা পাবো। তাহলে কি সংজ্ঞাটা সেটা হবে, আধান দুটির যে মানের জন্য, আধান দুটোর যে মানের জন্য দুটি আধানকে পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে, আমি কত সেন্টিমিটার দূরত্বে রেখেছি, ডি এর জায়গাতে 1, তাহলে যে মানের জন্য দুটো আধানকে পরস্পরের থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে এরা পরস্পরের ওপর একডাইন বল প্রয়োগ করে, সেই মানকে আমরা বলে থাকি হচ্ছে 1 স্ট্যাট কুলম, বা বলা হয় হচ্ছে 1 ইএসইউ আধান। বোঝা গেল জিনিসটা? তাহলে কি বলতে হবে, আমার কথাটা শুনে ভালো করে শোনো, খাতার মধ্যে লেখো, যে মানের জন্য আধান দুটোর যে মান সেটা আমি জানি না, যেহেতু একক আধান বার করছি সেই জন্য আধান দুটোর জায়গাতে আমি কী বসিয়েছি, 1 বসিয়েছি। কেন 1 বসালাম, আধান দুটোর জায়গায় একক আধান তাই জন্য 1 বসিয়েছি। তাহলে যে মানের জন্য দুটো আধানকে আমি কত সেন্টিমিটার দূরত্বে রেখেছি, দেখো ডি এর জায়গায় কত বসিয়েছি, ডি এর জায়গায় 1 বসিয়েছি। তাহলে যে মানের জন্য আধান দুটিকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে আধান দুটো পরস্পরের উপর কত বল প্রয়োগ করছে, এখানে একডাইন। তাহলে যে মানের জন্য, আধান দুটোর যে মানের জন্য দুটো আধানকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখলে এরা পরস্পরের ওপর একডাইন বল প্রয়োগ করে, একডাইন বল প্রয়োগ করে, সেই মানটাকে, সেই আধান দুটোর মানটাকে বলা হচ্ছে তোমার কি বলা হচ্ছে, একক আধান। কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। অর্থাৎ এখানে একক আধান বলতে 1 স্ট্যাট কুলমের কথা বলছি বা 1 ইএসইউ আধানের কথা বলছি। বোঝা গেল জিনিসটা? এবার বোঝো এসআই পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে আমি তোমাদেরকে বলেছি এফ = হবে কে ড্যাশ Q1 Q2 বাই হচ্ছে d², এটা তোমরা জানো। তো এফ এর যে ভ্যালুটা হয় তখন কে ড্যাশের ভ্যালু হয় 1/4πε0, এখানে কি হয় Q1 Q2 বাই হচ্ছে d²। তো 1/4πε0 ভ্যালুটা কত হয় আমি তোমাদেরকে বলে দিয়েছি, 9 × 10⁹ হয়, ইন্টু Q1 Q2 বাই হচ্ছে কি হবে, d² হবে, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এবার আমরা Q1-এর জায়গাতে Q2-র জায়গাতে দুটোর জায়গাতে 1 পুট করব। ডি এর যে ভ্যালুটা, ডি এর ভ্যালুটা ধরে নেবো 1 মিটার। অর্থাৎ আধান দুটো এবার কত দূরত্বে রয়েছে, 1 সেন্টিমিটারে না, এবার আধান দুটো রয়েছে 1 মিটার দূরত্বে। এবং এই আধানটা কি আধান, একক আধান। অর্থাৎ এর যে
মান সেটা হচ্ছে 1 কুলম, এবং এই যে আধানটা এটা হচ্ছে 1 কুলম আধান। তাহলে এই আধানটা যেহেতু একক আধান, তার জন্য 9 × 10⁹ ঠিক আছে। আমি এই Q1 Q2 জায়গাতে 1 × 1 পুট করব, আর ডি এর ভ্যালুটা, ডিটা কত দূরত্ব 1 মিটার, তাহলে 1 পুট করব। এবার বোঝো, তাহলে এখানে 1 1 গুণ হয়ে কিছুই হবে না, এখানে 1 হয়ে যাবে জাস্ট। তাহলে এফ এর ভ্যালু কী বেরোবে? এফ এর ভ্যালু বেরোবে এইটাই, 9 × 10⁹। এফ এর ভ্যালু কী বেরোবে? 9 × 10⁹ বেরোবে। কিন্তু এটা কোন পদ্ধতিতে করছি? এসআই পদ্ধতিতে। তাহলে বলের একক এসআইতে কী হয়? নিউটন হয়। তার মানে এবার আমরা কি বলবো? এবার আমরা বলবো আধান দুটির যে মানের জন্য আধান দুটোকে পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে রাখলে এরা যদি পরস্পরের ওপর 9 × 10⁹ বল প্রয়োগ করে, 9 নিউটন বল প্রয়োগ করে, তখন সেই আধান দুটিকে আমরা বলবো, সেই আধানটাকে বলবো হচ্ছে 1 কুলম আধান, বা এসআই পদ্ধতিতে সেটা হচ্ছে আধানের একক আধান বা 1 কুলম আধান হবে। সেটা কোন পদ্ধতিতে? একক পদ্ধতিতে। আমি আরেকবার বলছি, আধান দুটোর যে মানের জন্য আধান দুটোকে পরস্পরের থেকে 1 মিটার দূরত্বে রাখলে এরা পরস্পরের ওপর কত বল প্রয়োগ করবে? 9 × 10⁹। বল কত প্রয়োগ করছে? 9 × 10⁹। কত দূরত্বে রেখেছি? 1 মিটার দূরত্বে রেখেছি। আমি আবার কথাটা বলছি, আধান দুটো পরস্পরের ওপর বল কত প্রয়োগ করছে? 9 × 10⁹। আর আধান দুটোকে রেখেছি কত দূরত্বে? 1 মিটার দূরত্বে। তাহলে 1 মিটার দূরত্বে রাখলে এরা যদি পরস্পরের উপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তখন সেই আধান দুটোকে আমরা বলবো হচ্ছে 1 কুলম আধান। ঠিক আছে? বা 1 একক আধান। কোন পদ্ধতিতে? এসআই পদ্ধতিতে। তাহলে ডেফিনেশন দুটো তোমাদের ক্লিয়ার। তাহলে একক আধান একবার সিজিএসে, একক আধান একবার এসআইতে। খাতার মধ্যে নোট ডাউন করে নাও ডেফিনেশনটা শুনে। ক্লিয়ার? আচ্ছা, এবার এত দূর অবধি হলো। এবার আমাদেরকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? আমাদেরকে প্রমাণ করতে হবে এইটা, যে 1 কুলম ইকুয়াল টু, স্যার আপনি তো লিখে দিলেন 3 × 10⁹ স্ট্যাট কুলম, এটা লিখে দিয়েছেন। তো 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম বা ইএসইউ আধান কেন লেখা যায় সেটা আমরা এবার হচ্ছে প্রমাণ করব। ঠিক আছে? তো চলো সেটার প্রমাণ আমরা এখন করি। তো দেখো, এইটা যেটা আমি লিখছি 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা স্টার দিয়ে রাখবে, কারণ এটা শূন্যস্থান পূরণে দেয়, যে 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম। এবার কোশ্চেনটা হচ্ছে যে 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম, এই জিনিসটা কিভাবে প্রমাণ হচ্ছে সেটা আমরা দেখব। তো দেখো, আমি 1 কুলম ইকুয়াল টু ধরে নিচ্ছি, এখানে জানি না এখানে জিনিসটা কি হবে, এত স্ট্যাট কুলম। আমাকে এই জায়গাটাতে কত বসাতে হবে? 1 কুলম ইকুয়াল টু ড্যাশ স্ট্যাট কুলম। তোমরা কি বসাবে? এই অ্যান্সারটা বসাবে নিশ্চয়ই 3 × 10⁹ স্ট্যাট কুলম। তো আমি এইখানের আধানটা আমি জানি না যে 1 কুলম ইকুয়াল টু এইখানে কত বসবে। আমি ধরে নিলাম 1 কুলম ইকুয়াল টু ড্যাশ স্ট্যাট কুলম হবে। তো এই ড্যাশের জায়গাতে আমি ধরে নিচ্ছি যে এক্স হবে, এক্স ড্যাশের জায়গাতে কত হবে? এক্স হবে। মানে আমি ধরে নিচ্ছি যে 1 কুলম ইকুয়াল টু এক্স স্ট্যাট কুলম হলো। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এক্স স্ট্যাট কুলম, আমি ধরে নিচ্ছি এটা ধরে প্রমাণ করব যে এই এক্সের যে ভ্যালুটা সেটা কত বেরোবে? অবশ্যই আমাদের 3 × 10⁹ বেরোবে। হলো? তাহলে দেখো, এখানে আমরা কি দেখেছি? দেখো, এবার আমরা এফ এর একটা ভ্যালু বার করেছিলাম। মনে করে দেখো, তোমরা খাতায় নিশ্চয়ই লিখেছো যে 9 × 10⁹ নিউটন বেরিয়েছিল। যখন আমরা 1 কুলম আধানের কথা বলছিলাম তখন আমাদের কত বেরিয়েছিল? 9 × 10⁹ বেরিয়েছিল। 1 কুলম আধান বলতে আমরা এখানে একটা এসআইতে করেছিলাম যে আমাদের 1 কুলম আধান বলতে বেরিয়েছিল যে দুটো আধানকে আধান দুটির যে মানের জন্য দুটো আধানকে যদি 1 মিটার দূরত্বে রাখি, তাহলে ওরা পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করবে, এইটা বলেছিলাম। এবং 9 × 10⁹ নিউটন যদি ওরা পরস্পরের মধ্যে বল প্রয়োগ করে, তাহলে কি বলেছিলাম? একটু আগে মনে করে দেখো যে বলটা বেরিয়েছিল হচ্ছে 9 × 10⁹ নিউটন। ঠিক আছে? কিন্তু আমি প্রমাণ করব 1 কুলম ইকুয়াল টু এক্স স্ট্যাট কুলম, এই এক্সের জায়গাতে আমাকে 3 × 10⁹ আনতে হবে। ঠিক আছে? আমি তাহলে কি করব? আমি এখানে যেটা কাজ করব সেটা হচ্ছে আমাদের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এফ ইজিক্যাল টু কে ড্যাশ Q1 Q2 বাই হচ্ছে কি ডি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ভ্যালু। আচ্ছা, তো এই যে 9 × 10⁹ নিউটনটা পেয়েছিলাম সেটা কখন পেয়েছিলাম? যখন দুটো আধান পরস্পরের থেকে কত দূরত্বে ছিল? 1 মিটার দূরত্বে। মানে আমার এক্ষেত্রে ডি এর যে ভ্যালুটা, দুটো আধান কত দূরত্বে ছিল? 1 মিটার দূরত্বে। তো ডি এর ভ্যালু কত ছিল? 1 মিটার।
ঠিক আছে। আচ্ছা আমি কি করব, আমাকে এগুলো সব স্ট্যাট কুলম্বে অর্থাৎ সিজিএসে আনতে হবে, মানে এই সাইডে যা ভ্যালু থাকবে, এখানে যা ভ্যালু থাকবে সব কিছুকে আমাকে কিসে আনতে হবে, সিজিএসে আনতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে যে 1 কুলম যেটা সেটা ইকুয়াল টু দেখাবো হচ্ছে 3 × 10⁹ কুলম, সেটার জন্য আমাকে সব কিছুকে কিসে আনতে হবে, সিজিএসে আনতে হবে। তো আমি দুটো আধানের মধ্যে এখানে একটা Q1 আধান ছিল, এখানে একটা Q2 আধান ছিল, তো দুটো আধানের মধ্যে কত দূরত্ব ধরেছিলাম, 1 মিটার দূরত্ব ধরেছিলাম, তাই তো। তো 1 মিটার দূরত্ব ধরেছিলাম কোন পদ্ধতিতে, এটা হচ্ছে এসআই পদ্ধতিতে। আমাকে কি কাজ করতে হবে, আমাকে সব সিজিএসে কনভার্ট করতে হবে। তো সবার আগে বলটাকে যদি আমরা সিজিএসে কনভার্ট করি, তো বলটাকে সিজিএসে কনভার্ট করলে নিউটন থেকে ডাইনে যাওয়ার পদ্ধতি হচ্ছে যে 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন। তার মানে এত নিউটন ইকুয়াল টু কী হবে, 9 × 10⁹ এর সাথে 10⁵কে গুণ করতে হবে, করলে এটা কিসে চলে আসবে, ডাইনে চলে আসবে। বোঝা গেল? তাহলে এত নিউটন ইকুয়াল টু কী হবে, 9 × 10⁹ ইন্টু হচ্ছে 10⁵ ডাইন, অর্থাৎ কত হলো, পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে 9 × 10 পাওয়ারে কত হবে, 14 হবে। বোঝা গেল? তাহলে এত ডাইন হলো। ক্লিয়ার হলো? তাহলে এফটাকে আমি কিসে কনভার্ট করলাম, সিজিএসে, অর্থাৎ ডাইনে কনভার্ট করলাম। দূরত্বটা আমার কি আছে, ডিটা আমি যখন এই 9 × 10⁹ নিয়ে কাজ করছিলাম, এটা আমার এসআইতে ছিল, সুতরাং আমার এই যে দূরত্বটা সেটাও আমাদের এসআইতে ছিল, কিন্তু আমাদের এসআইতে রেখে লাভ হবে না, আমরা সব সিজিএসে কনভার্ট করছি। তাহলে 1 মিটারটাকে আমরা কিসে কনভার্ট করব, সিজিএসে, মানে মিটার থেকে আমরা কিসে যাব, সেন্টিমিটারে। তো মিটার থেকে সেন্টিমিটারে যেতে হলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1 × 100, ঠিক আছে, তাহলে এত সেন্টিমিটার, মানে 100 সেন্টিমিটার আসবে। ঠিক আছে, তাহলে আমাদের যে ডি এর যে ভ্যালুটা আসবে সেটা আসবে 100 সেন্টিমিটার। ক্লিয়ার হলো? তাহলে ডি এর যে ভ্যালুটা সেটা সিজিএসে কত আসবে, 100 সেন্টিমিটার। এফ এর যে ভ্যালুটা সেটা এই যে 9 × 10⁴ ডাইন আসবে, এটা কোন পদ্ধতিতে, সিজিএসে আসবে। আইডিয়া ক্লিয়ার? এবার যদি আমরা এর মধ্যে ভ্যালুগুলো বসাই, তাহলে আমি দেখব যে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 3 × 10⁹ কুলম, 9 স্ট্যাট কুলম। দেখো এফ এর জায়গাতে আমি কত বসাবো, এফ এর জায়গাতে আমি বসাবো এইটা 9 × 10⁻14 ডাইন, 9 × 10⁻14 ইকুয়াল টু কে ড্যাশের ভ্যালু। কে ড্যাশের ভ্যালু কোন পদ্ধতিতে হিসাব করছি আমরা, সিজিএসে। তাহলে কে ড্যাশের ভ্যালু কত হয়, 1/k হয়, কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, কিন্তু কোন মাধ্যম নিয়ে কাজ করছি, বায়ু মাধ্যম। তাহলে কে এর জায়গাতে কত বসাবো, 1, উপরেও বসাবো 1, তাহলে কে এর ভ্যালু কত করলে 1 পাবো, কে এর ভ্যালু কত, কে ড্যাশের ভ্যালু কত আসবে, 1 আসবে। তাহলে এই কে ড্যাশের জায়গাতে কত বসাবো, 1 বসাবো, ইন্টু Q1 এর ভ্যালু আমি কত আদানে হিসাব করছি, 1 কুলম, তাহলে Q1 এর জায়গাতে 1 বসাবো, আর Q2 এর জায়গাতে কত বসাবো, 1 বসাবো। কিন্তু আমি 1 না বসিয়ে, যেহেতু আমি স্ট্যাট কুলম বার করবার চেষ্টা করছি, আমি ধরে নিয়েছি যে 1 কুলম মানে হচ্ছে এক্স স্ট্যাট কুলম, 1 কুলম মানে ধরে নিয়েছি এক্স স্ট্যাট কুলম। এই জন্য এই Q1 এর জায়গাতে আমি 1 না বসিয়ে আমি এখানে এক্স বসাচ্ছি, আর এইখানেও 1 না বসিয়ে আমি এক্স বসাচ্ছি। তাহলে আমাদের এটা কিসে চলে আসবে, আমি আবার বলছি কথাটা ভালো করে বোঝো, আমরা হিসাব করছি 1 কুলম্বের, তাই জন্য আধান দুটোর জায়গাতে আমি কত বসাবো, 1 আর 1 বসাতে পারতাম, কিন্তু এই 1 কুলমটাকে আমি ধরে নিয়েছি কত, এক্স স্ট্যাট কুলম। তাহলে 1 না বসিয়ে এখানে আমি কি বসাবো, এক্স বসাবো, ইন্টু আর একটা এক্স বসাবো। বোঝা গেল জিনিসটা? এবার এই যে ডি এর ভ্যালুটা আমি সিজিএসে কনভার্ট করেছি কত, এক্স 100 বেরিয়েছিল, তাহলে এখানে 100 লিখবো, লিখে তার মাথায় কি আছে, স্কোয়ার দেবো, হলো জিনিসটা। এবার দেখো এই 100 স্কোয়ারটা যদি এইখানে চলে আসে, তাহলে এটার সাথে গুণ হবে। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 9 × 10⁻14 ইন্টু 100 স্কোয়ার, এখানে গুণে চলে আসবে, অর্থাৎ 100 তার আসবে স্কোয়ার, আর এখানে দুটো এক্স গুণ হবে, হয়ে এখানে হবে এক্সের স্কোয়ার। কথাটাকে ঘুরিয়ে লিখছি, এক্সের স্কোয়ার ইকুয়াল টু 9 × 10⁻14 ইন্টু 100 তার স্কোয়ারকে যদি ভেঙে দিই, তাহলে আমি পাবো হচ্ছে 10, 100 × 100। তার মানে এখানে মোট কটা শূন্য বেড়ে যাচ্ছে দেখো তো, এখানে দেখো দুটো আর দুটো, অর্থাৎ 4টে বেড়ে যাচ্ছে, অর্থাৎ 10⁻4 লিখতে পারি। 100 মানে দুটো 100-র জন্য আমি কত লিখতে পারি, এই দুটোকে সরিয়ে দিয়ে আমি ডাইরেক্ট লিখতে পারি এখানে 10⁻4 লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে 10-এর পাওয়ারে থাকলো 14, এখানে 10-এর পাওয়ারে থাকলো 4, তো পাওয়ার দুটো যোগ হয়ে কত হয়ে যাবে, এক্সের স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 9 × 10-এর পাওয়ারে 18, 14 আর এই 4-এ 18। তাহলে শুধু এক্সের মান কত দাঁড়াবে, √9 × 10⁻18
এফের যে মানে তোমার সেক্ষেত্রে এক্স এর ভ্যালুটা কত আসলো দেখো, 9 রুট করার ফলে 3 আসলো, আর 10-এর পাওয়ারে 18 রুট করার ফলে আসবে হচ্ছে 10-এর পাওয়ারে 9 আসবে। ঠিক আছে, তাহলে এক্স এর মান কত দাঁড়ালো 3 × 10⁹। তাহলে এবারে এই এক্সের জায়গাতে বসিয়ে দিলে আমরা কি পাবো 1 কুলম ইকুয়াল টু এক্সের জায়গাতে কত বসাবো, এক্সের জায়গাতে 3 × 10⁹, তাহলে 3 × 10-এর পাওয়ারে 9 কত কুলম, স্ট্যাট কুলম। বোঝা গেল? অ্যাকচুয়ালি আমরা কি প্রমাণ করলাম, 1 কুলম ইকুয়াল টু 3 × 10⁹ স্ট্যাট কুলম। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, প্রুফড হয়ে গেল। তো এই সব জিনিস তোমাদের আসে না, তোমাদেরকে খালি যে জিনিসটা মাথা রাখতে হবে যে 1 কুলম ইকুয়াল টু হবে 3 × 10⁹ স্ট্যাট কুলম। শুধু এইটুকু কাজ তোমাকে মাথা রাখতে হবে, এইসব প্রুফ তোমাদের দেবে না। ঠিক আছে, সুতরাং চিন্তা করে কোনো লাভ নেই। তাও তোমাদেরকে যখন আমি বললাম সেইটা আমি প্রুফ করে দেখালাম। তো এত দূর অবধি আশা করি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমাদের একটু হলেও কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আগের থেকে, এবং আশা করি তোমরা ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটাকে একটা মানে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও। ঠিক আছে, নেক্সট ভিডিওতে আমি কুলম্বের সূত্র যখন টোটালি কমপ্লিট করেছি, কুলম্বের সূত্রের ওপর আমরা কি করব, নিউমেরিক্যাল সলভ করব, এবং পরের ভিডিওতে কুলম্বের সূত্রের ওপর অঙ্ক সলভ করার পর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেই হোমওয়ার্কটা আশা করি তোমরা করে আমাকে দেখাবে। তো আজকের ভিডিওতে আমি মেনলি আধান নিয়ে আলোচনা করলাম এবং কুলম্বের সূত্রটাকে নিয়ে আলোচনা করলাম, এবং কুলম্বের সূত্র থেকে যে তোমার কে পাচ্ছি সেগুলোর ভ্যালু কী হবে, এক একক আধান কি, ঠিক আছে, এসআইতে কী হবে, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে এতটা অবধি নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা কি করব, কুলম্বের সূত্র তো আমাদের এখানে মোটামুটি শেষ হলো, আমরা পরের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব সেটা কি না হচ্ছে এই চ্যাপ্টারের উপর নিউমেরিক্যাল কী কী আছে। ঠিক আছে, চলো।